অমনোযোগী বেখালি ভাব ফারিহার নজর এড়ায় না। কিছুদিন ধরে তাকে অন্যরকম লাগছে। শ্যামা নিজের মন খারাপ লুকাতে চায়, হেসে বলল, কীরকম? নরম বা বিষণ্ণ? শ্যামা হাসে। হাসি সৌন্দর্যে ফারিয়াকে কথা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করে। আরে কিছু না। ফারিহা সন্ধানী চোখে বলল, প্রেম প্রেম করিস না তো? করলে তুই জানতি না? ফারিয়ার দৃঢ় বিশ্বাস, শ্যামা প্রেম করলে সে অবশ্যই জানবে। তা জানতাম। দুজনে নানান প্রসঙ্গে কথা বলতে বলতে কলেজে যায়। ফিরোজ দূর থেকে শ্যামার যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার এমন এড়িয়ে চলা তার ভালো লাগছে না। মনে হচ্ছে বুকে কেউ কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দিয়েছে। শ্যামার প্রাণস্থল চাহনিতেই সে অভ্যস্ত। এখন এই শ্যামাকে অপরিচিত লাগছে। অথচ এমন অনুভূতি হওয়ার কথা ছিল না, বরং শ্যামারই ব্যবহারে খুশি হওয়ার কথা ছিল। হচ্ছে উল্টোটা। রাব্বি শ্যামাদের সমবয়সী, পরেও এক ক্লাসে। রাব্বি মনে মনে শ্যামাকে পছন্দ করে, কিন্তু ভয়ে বলতে পারে না। শ্যামা খুবই রাগী মেয়ে, প্রেমের কথা বললে আবার কি বলে ফেলে। কিন্তু কথা আছে না, মানুষ যাকে পছন্দ করে তার সাথে থাকতেই বেশি পছন্দ করে। রাব্বিও এমন। শ্যামার সাথে থাকতে থাকতে তার ভীষণ ভালো লাগে, কারণ অকারণে সে শ্যামার আশেপাশে ঘোরে। রাব্বি মুখে কিছু না বললেও শ্যামা আর ফারিয়া দুজনে বুঝে রাব্বির মতলব। শ্যামা বুঝেও নির্বাক। ফিরোজকে ভালোবেসেছে, যদি ফিরোজকেই না পায় তাহলে আর কাউকে চাই না। আজকে কলেজ থেকে আসার পথে শ্যামাদের সাথে রাব্বিও আসছিল। তিনজনে কলেজের পিকনিক নিয়ে আলোচনা করছিল। রাব্বি হাঁটার ফাঁকে ফাঁকেই শ্যামাকে দেখছিল। ছেলেদের চোখে দৃষ্টি আর এক ছেলে ঠিক বুঝতে পারে, তেমনি রাব্বির চোখের ভাষা ফিরোজ চোখ এড়ায় না ফিরোজের। শ্যামার দিকে তাকিয়ে দেখে সেও কেমন হেসে হেসে কথা বলছে। না চাইতেও ফিরোজের হাতের মুষ্টি শক্ত হয়। হাত দিয়ে বাইকের চাবি খামচে ধরে। শ্যামা মূলত ফিরোজকে দেখে রাব্বির সাথে বেশি হেসে কথা বলছে। কেন বলেছে জানা নেই, কিন্তু ফিরোজকে দেখে কথা বলতে কেমন ভালো লাগতেছিল তার। ফারিয়া স্কুল থেকে ফেরার পরে ফিরোজ তাকে রুমে ডাকে। ফারিয়া ভাইয়ের খাটে গিয়ে বসে, পা দুলিয়ে বলল, কি? ফিরোজ ফ্লোরে শুয়ে আছে। গরমকালে ফ্লোরে শুয়ে থাকতেই তার ভালো লাগে। ফিরোজ শক্ত গলায় বলল, আজকে একটা ছেলে দেখলাম তোর সাথে। ফারিয়া বলল, রাব্বি আমার ক্লাসমেট। ফিরোজ গম্ভীর গলায় বলল, ক্লাসমেট নাকি প্রেমও করিস? ভাইয়ের কথায় ফারিয়া চমকে ওঠে। দুই হাতে গালে তওবা করে বলল, আস্তাগফিরুল্লাহ ভাইয়া, এসবে আমি নেই। রাব্বি তো শ্যামার পাগল। আসল কথায় আসাতে ফিরোজ উঠে বসে, তাই নাকি? শ্যামা রাজি? ফারিয়া ভাবুক গলায় বলল, মনে হয় না, কিন্তু শ্যামাকে আজকাল বুঝতে পারি না। আচ্ছা। ফারিয়া চলে গেলে ফিরোজ রেডি হয়, পায়ে স্যান্ডেল চাপিয়ে শ্যামাদের বাড়ির রাস্তায় যায়। মোবাইল হাতে নিয়ে শ্যামাকে ফোন দেয়। শ্যামা ফোন রিসিভ করে না, কেটে দেয়। ফিরোজ বিরক্ত হয়ে হাত দিয়ে কপাল চেপে ধরে আবারও ফোন দেয়। শ্যামা রিসিভ করে বলল, বারবার ফোন দিচ্ছেন কেন? ফিরোজ শ্যামার এমন তেতে ওঠা কণ্ঠে অবাক হলো। দরকার তাই ফোন দিয়েছি। শ্যামা চাপা গলায় বলল, একটা ছোট বাচ্চার সাথে 30 বছরের বুড়োর কি দরকার থাকতে পারে? 30 বছরের বুড়ো? ফিরোজ মোবাইল কানে রেখে নিজের শরীরের দিকে তাকায়। শক্তপোক্ত পেটানো শরীর, কোনো দিক দিয়ে তো বুড়ো মনে হচ্ছে না। তাহলে এই মেয়ে বুড়ো বলে কেন? আমি বুড়ো? শ্যামা কথা বলে না। ফিরোজ বলল, আমি তোমার বাড়ির সামনে আছি। শ্যামার মনে লিলুয়া বাতাস হুড়মুড়িয়ে ঢোকে, কিন্তু নিজেকে চুপ করিয়ে দেয়। উনি আসলেই কি সেদিনের মতো অপমান করতে রাখছে? চুপ থেকে বলল, তো কি করব? শ্যামার কথায় ফিরোজ অবাক হয়। তার ধারণা মতে শ্যামার ছুটে আসার কথা। দেখা করো না। ফিরোজ বেপরোয়া হয়ে বলল, না কেন? বেয়াদবি করো না শ্যামা। এই লোকটা তাকে ভালোবাসে না, কিন্তু কেমন উতলা গলায় কথা বলছে। সে গম্ভীর গলায় বলল, বেয়াদব, অসভ্যের মতো কথা বলার জন্য এত শখ কেন ফিরোজ ভাই? এত পকপক না করে আসো। শ্যামা তেরা গলায় বলল, আপনি ডাকলে আসতে হবে? ফিরোজের মুখের ভাব শক্ত হয়। এত কথা বলছে কেন এই মেয়ে? কে ডাকলে আসবি? রাব্বি? শ্যামা মুচকি হেসে বলল, আপনার তাতে কি সমস্যা আছে?
বেয়াদবের কাজকর্মে আজকাল নেতার সমস্যা হয় দেখি। ফিরোজ চেপে চেপে বলল, ছেলেদের সাথে এত কথা বলার দরকার কি? তুমি আসলে বেয়াদব। শ্যামা বলল, ফিরোজ ভাই আপনার কি জলে? শ্যামা, বেশি কথা বলো না, আমি এমনই। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি কিন্তু, তো আমি কি করব? ফিরোজ নিজেকে শান্ত রাখতে চেষ্টা করে বলল, আমি কি চলে যাব? আমি কি জানি। ফিরোজ নিঃশব্দে ফোন কেটে দেয়। মনটা বিষিয়ে ওঠে। যে মেয়ে রাতে দেখা করতে চলে আসে, সে মেয়ে বিকেলে আসছে না কেন? তার ইচ্ছে করছে সে আমাকে ধরে এনে সামনে বসিয়ে রাখে। দেখা করতে না আসার শাস্তি স্বরূপ ভীষণ ভয়ঙ্কর রকমের শাস্তি দেওয়া উচিত। ফিরোজ কিছুক্ষণ অপেক্ষা করে। তার মনে হালকা সম্ভাবনার রেখা ছিল যে শ্যামা আসবে, কিন্তু 10 মিনিট পরেও যখন আসলো না, তখন সে বিস্ময়ে রাগ করার কথা ভুলে যায়। চুপচাপ সেই জায়গা থেকে সরে আসে। দুনিয়ার সবাই তাকে ফাঁকি দেয়। মোহাম্মদ আলী মূলত কখনোই সকালের নাস্তা ঘরে করা হয় না। ফজরের নামাজ পড়ে উনি হোটেলে চলে যায়, হোটেলে নাস্তা সারেন। আজকে হোটেলে যায়নি, ওনার শরীরটা ভালো লাগছে না। নিজের ঘরে শুয়ে আছে। রোজিনা বেগমের হাঁক ডাক শুনে উঠে টেবিলে গিয়ে বসে। কণ্ঠে বিরক্তি মিশিয়ে বলল, সকালবেলা এমন চিল্লাচিল্লি শুরু করেছ কেন? রোজিনা বেগম স্বামীর দিকে তাকে বলল, আমি কথা বললে চিল্লাচিল্লি? খাবার বানিয়ে বসে থাকার জন্য বান্দি করে এনেছ নাকি? মোহাম্মদ আলী স্ত্রীর দিকে শান্ত চোখে তাকায়। একে একে ফারিয়া আর তামিম এসে টেবিলে বসে। তিনি ফিরোজের দরজার দিকে তাকায়। রোজিনার সমস্ত রাগ যে ফিরোজের ওপর, এটা উনি জানেন। উঠে গিয়ে ফিরোজের দরজা ধাক্কা দিলেন। চাপানো ছিল বলে খুলে গেল। ধীর পায়ে ভেতরে ঢুকে দেখেন ফিরোজ খাটে হেলান দিয়ে গম্ভীর মুখে বসে আছে। ওনাকে দেখে নড়ে চড়ে বসে বলল, আব্বা। মোহাম্মদ আলী ছেলের মুখ দেখে বুকে ব্যথা অনুভব করেন। ছেলেটা সব শুনে বুঝে কতটা নিশ্চুপ। নাস্তা খেতে আয়। ফিরোজ মাথা নেড়ে উঠে দাঁড়ায়। বাথরুমের দিকে যেতে যেতে বলল, আপনি যান, আমি আসছি। মোহাম্মদ আলী ছেলের যাওয়ার দিকে তাকিয়ে নিঃশব্দে বেরিয়ে যায়। শত চাইলেই উনি ফিরোজের ওপর শক্ত হতে পারেন না। নাস্তার টেবিলে বসার পরে রোজিনা বেগমের ঘ্যান ঘ্যান করে বলল, কি আসেনি? আসবে কেন? বেয়াদবের চূড়ান্ত এই ছেলে, অসভ্য মহিলা নিজে চলে গেছে। এই আপদ আমার কপালে দিয়ে গেছে। বলে যাবি যখন নিজের ঝামেলা সাথে নিয়ে যা। না, আমার জন্য রেডিমেড ঝামেলা দিয়ে গেছে। মোবারক সাহেব টেবিল কাঁপিয়ে রোজিনা বেগমকে ধমক দেয়, মুখ সামলে কথা বলো, আপদ কি? হ্যাঁ। রোজিনা বেগম মুখ অন্ধকার করে থাকে। তামিম মায়ের কথায় অসন্তুষ্ট। বাবা যে রেগে আছে সেটা স্পষ্ট। কথা বাড়ায়। আগে সে মাকে বলল, এসব কি কথা আম্মা? ভাই ঝামেলা হলে তো আমিও ঝামেলা। রোজিনা বেগম হিসিয়ে বলল, তুই পেটের ছেলে আর ওইটা আমার সতীনের ছেলে। মোহাম্মদ আলী তামিমের দিকে তাকায়। তামিম বলল, চুপ করো আম্মা, এসব কথা শুনতে ভালো লাগে না। সকাল সকাল ঝগড়া করো না। রোজিনা কিছু বলতে যাচ্ছিল, তার আগে ফিরোজ সেখানে এসে উপস্থিত হয়। খালি চেয়ারে বসে যায়। এতক্ষণ রোজিনা বেগমের সকল কথা সে শুনেছে, তাই তার মুখের ভাব যথেষ্ট গম্ভীর। কিন্তু আব্বার সামনে সে গম্ভীর থাকে না। মোহাম্মদ আলীর দিকে তাকে বলল, হোটেলে যাননি কেন আব্বা? শরীর ভালো লাগছে না। ফিরোজ গাজরের হালুয়া নিয়ে খেতে শুরু করে। তার আব্বার দিকে তাকে বলল, আচ্ছা, শরীর খারাপ লাগলে যাওয়ার দরকার নেই, আমি যাব। মোবারক সাহেব মাথা নেড়ে সায় দেয়, মুখে বলল, আচ্ছা। ফিরোজ চুপচাপ খাবার খেয়ে উঠে হোটেলে চলে যায়। ফিরোজের মন খারাপের চিত্র রোজিনা বেগম ছাড়া বাকি তিনজনই উপলব্ধি করতে পেরেছে। ভাই বেরিয়ে যাওয়ার পরে ফারিয়া রাগী গলায় বলল, তুমি ভাইয়ের সাথে এমন করো কেন? ভাইয়া কষ্ট পায় না, বোঝো না? আর এসব বলবে না। রোজিনা মেয়ের কথা শুনে হাই হাই করে বলল, তোরা দুইজন আমার পেটে হয়েছিস, ভাবতে অবাক লাগে। মোহাম্মদ আলী রুমে চলে যায়। রোজিনা বেগমের এসব কথাবার্তা শুনতে ভালো লাগছে না। স্ত্রীকে বেশি কিছু বলতে পারেন না, আবার ছেলেকে কিছু বললেও ভালো লাগে না। ফিরোজ আজকে হোটেলে যেতে বাইক নেয়নি, হেঁটেই যাচ্ছে, অন্য মানুষকে হয়ে হাঁটছে। রোজকার এই খোসার কথা হট্টগোল তার একটু ভালো লাগে না। সারাক্ষণ অশান্তি লাগে। এই পৃথিবীতে তার একটু শান্তি লাগে না। কোথায় গেলে একটু শান্তি পাবে সে? গম্ভীর মুখে রাস্তা ধরে হেঁটে যায়। মা নামের নারীটার ওপর তার অনেক রাগ। দুনিয়ার আলো দেখিয়েছে ঠিক, কিন্তু সব সুখ কেড়ে নিয়েছে। ফিরোজের বয়স যখন 3, তখন ফিরোজের আম্মা রেবেকা বেগম পরকে আসক্ত হয়। সেই পুরুষের হাত ধরে পরবর্তীতে চলে যায়। ফিরোজকে ভাসিয়ে যায় এক আকাশ দুঃখের মাঝে।
ছোটবেলা থেকে রোজিনা বেগমের অবহেলা, মার অপমান সহ্য করে এসেছে। একা রুমে বাচ্চাদের মতো ডুকরে কেঁদেছে। যত বড় হয়েছে ততই নারী জাতির উপরে ঘৃণা জন্মেছে। তার ধারণা তার মায়ের কারণেই তার জীবনের এই ছন্দ পতন। মাঝ রাস্তায় গিয়ে শ্যামাকে দেখে দাঁড়িয়ে রাব্বির সাথে কথা বলছে দেখে, কাঁধে ব্যাগ দেখে বুঝলো কলেজে যাচ্ছে, হয়তো ফারিয়ার জন্য দাঁড়িয়েছে। রাব্বির সাথে শ্যামাকে দেখে আর মন খারাপের কালো মেঘ আরও ঘন হয়ে এলো। না চাইতে মুখাবয়ব আরও হলো গম্ভীর। মেয়ে মানুষ মানেই খারাপ, এতদিন পাগলের মতো তার পিছনে ঘুরে, আর এখন আবার রাব্বিকে পেয়ে তার সাথে শ্যামাদের পাশ দিয়ে যাওয়ার সময় ফিরোজ ওদের দিকে তাকালো না, অন্যদিকে তাকে চুপচাপ চলে গেল। না তাকালেও ফিরোজের বুক পুড়ল। শ্যামার পাশে আরেকজনকে ভালো লাগছে না। ভেতরটা জ্বলছে, বুকে ভীষণ জ্বলছে। তার মনটা কি চায় সেটাই এখনও তার বোধগম্য হচ্ছে না। শ্যামা অবাক হয়ে ফিরোজের হেঁটে চলা দেখে। আজকে বাইক আনেনি, আর সবচেয়ে বড় কথা একবারও তার দিকে তাকায়নি। রাব্বির সাথে দেখেও চেহারা ভাবলেশীন, গম্ভীর। শ্যামার মন উতলা হয়ে ওঠে, বুকে চিনচিন করে ওঠে ব্যথারা। ফিরোজের মন খারাপ কেন জানতে চান, মন আনচান করে। ফারিয়া আসলে শ্যামা উসকুস করে কিভাবে জিজ্ঞেস করবে, তারপর বহু ভেবে চিনতে বলল, ফিরোজ ভাইয়ের বাইক কই, নষ্ট নাকি? আজকে ফারিয়ারও মন খারাপ। ফিরোজ তার সৎ ভাই, এটা সে কখনো ভাবতে পারে না। তাকে কত ভালোবাসে ফিরোজ। মায়ের কথায় ফিরোজের গম্ভীর চেহারা দেখে তারও মন খারাপ হয়। না, বাইক বাড়িতেই। তাহলে হেঁটে গেলে কেন? মনও খারাপ দেখলাম এমনিতেই। আম্মা একটু বকাঝকা করেছে তাই। ফিরোজের আম্মা যে ফিরোজকে পছন্দ করে না, পাশাপাশি বাড়ি হয়ে সেটা শ্যামার জানা আছে। শুধু শ্যামা কেন, সবাই জানে। রোজিনা বেগম সবার সাথে যেমন ভালো ব্যবহার করেন, ফিরোজের সাথে তেমনি খারাপ ব্যবহার করেন। শ্যামার খারাপ লাগে, ফিরোজের কষ্টটা নিজের মনে হয়। ফারিয়া শ্যামার দিকে সন্দেহের চোখে তাকে বলল, আমার ভাইয়ের এত কিছু খেয়াল করিস? শ্যামা থমথমে মুখে বলল, সামনে দিয়ে গেল তো জিজ্ঞেস করলাম। সবাই চুপচাপ কলেজে যায়। আসার সময় রাব্বি বলে তাদের দুজনকে খাওয়াবে। কারণ জানতে চাইলে বলে এমনি। শ্যামা দেখে ফিরোজ এখনও হোটেলে আছে। শ্যামা বলল, তাহলে বাগদাদ হোটেলে খাওয়া, বাগদাদের রান্না সেই হয়। রাব্বির ইচ্ছে ছিল রেস্টুরেন্টে খাওয়ানো। যেহেতু শ্যামাকে পছন্দ করে, সুতরাং শ্যামার কথাই ফাইনাল করা হয়। রাব্বি আর ফারিহা ফিরোজের সাথে টুকটাক কথা বলে খালি টেবিলের দিকে এগিয়ে যায়। শ্যামা যায় না, চুপচাপ ফিরোজকে দেখছে। ফিরোজ মাথা তুলে তাকালে শ্যামা বলল, মন খারাপ? ফিরোজ এক দৃষ্টিতে শ্যামার দিকে তাকিয়ে আছে। এই লোকটার দিকে তাকালেই ভালো লাগে। হঠাৎ করে মনে হলো শ্যামাকে দেখলে তার শান্তি লাগে, বুক চিরচিরিয়ে ভালো লাগার সুবাস পায়। কিন্তু শ্যামা বোধহয় রাব্বিকে পছন্দ করে, তা না হলে সারাদিন ছেলেটার সাথে ঘুরবে কেন? না চাইতেও মুখের ভাব গম্ভীর হয়ে যায়। দাঁতে দাঁত চেপে বলল, না, আমার মনে হচ্ছে। তোমার তো কত কিছুই মনে হয়। শ্যামা টেবিলের কাছে এসে বলল, এমন করে কথা বলেন কেন? আমি এমনই, তাই এমন করে কথা বলি। ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। শ্যামা এই অহেতুক রাগের কারণ খুঁজে পেল না। আবার এই হোটেলে এতক্ষণ দাঁড়িয়ে কথা বলাও দৃষ্টিকটু। সে আস্তে করে বলল, বিকেলে দিঘির পাড়ে আসবেন, আমি অপেক্ষা করব। ফিরোজ তেরা গলায় বলল, তুমি বললে আসতে হবে? শ্যামা মিষ্টি করে হেসে বলল, হ্যাঁ। ফিরোজ কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা। শ্যামা হেঁটে ফারিয়াদের কাছে চলে যায়। খাবার খাওয়ার পুরোটা সময় ফিরোজ শ্যামার দিকে তীক্ষ্ণ চোখে তাকিয়ে থাকে। রাব্বি এতবার তাকাচ্ছে কেন? যথারীতি বিকেলে শ্যামা দিঘির পাড়ে যায়। আজকে লাল টুকটুকে জামা পড়েছে। দুরু দুরু বুকে ফিরোজের জন্য অপেক্ষা করছে, কিন্তু ফিরোজ আসে না। মাগরিবের আজান পড়লে শ্যামার চোখ বেয়ে পানি পড়ে। অভিমানে মন কেঁদে ওঠে। কালকে সে আসেনি, তাই উনিও আজকে আসেনি, বদলা নিল। শ্যামা বাড়ি ফিরে আসে, মোবাইল হাতে নিয়ে দেখে ফারিহার অনেকগুলো ফোন। দুপুরে দেখা হলো, এখন এতগুলো ফোনের দরকার কি? এসব ভাবতে ভাবতে ফারিয়া নিজে এসে উপস্থিত। শ্যামার হাত ধরে খিলখিল করে হেসে বলল, আমি আজকে খুব খুশি। বান্ধবীর হাসি মুখ দেখে শ্যামার মনও ভালো হয়ে যায়। এত খুশির কারণ কি? ফারিয়া হেসে এসে বলল, ফিরোজ ভাইয়ের বিয়ে ঠিক হয়েছে। যেমন ফারিয়ার মুখের হাসি দেখে তার মন ভালো হয়ে গিয়েছিল, তেমনই ফারিয়ার মুখের কথা শুনে শ্যামার ওপর বিনা মেঘে বজ্রপাত হলো। সে থমকে গেল, তার পুরো পৃথিবী থমকে গেল। কখন? কার সাথে? আজকেই মুনিয়াপুর সাথে। আমার যে কি খুশি লাগছে,
তোর অগ্রিম দাওয়াত, আমি এখন যাই, সন্ধ্যা হয়ে গেছে, আম্মা বকবে। ফারিয়া যেমন তুফানের মতো এসেছিল তেমন তুফানের মতোই চলে গেল মাঝখান দিয়ে, শ্যামাকে লণ্ডভণ্ড করে দিয়ে গেল। শ্যামা চুপচাপ দরজা বন্ধ করে মুখে হাত চেপে কেঁদে দেয়। সে তো মুখে প্রকাশ করেছিল যে ভালোবাসে, তারপরে ফিরোজ কিভাবে রাজি হলো। শ্যামা পাগলের মতো কাঁদে, ফোন হাতে নিয়ে ফিরোজকে ফোন দেয় কিন্তু ফোন বন্ধ দেখায়। শ্যামার ভঙ্গুর মন ভাবে ফিরোজ তাকে ব্লক করে দিয়েছে। হাত দিয়ে বিছানার চাদর আঁকড়ে ধরে বলল, তোমাকে ছাড়া আমি মরে যাব, 1 সেকেন্ডও বাঁচতে পারবো না ফিরোজ। শ্যামা পাগলের মতো কাঁদে, নিজের সর্বশক্তি দিয়ে হাত কামড়ে ধরে। ফিরোজ তার অনুভূতির কথা জানতো, তাহলে কিভাবে এত সহজে রাজি হয়ে গেল। আবার ভাবলো, কোথায় ফিরোজের ফ্যামিলি আর কোথায় শ্যামাদের ফ্যামিলি, কত বড়লোক ওনারা, আর শ্যামারা মধ্যবিত্ত পরিবার। মুনিয়াদের ফ্যামিলি বেশ অবস্থা সম্পন্ন, ফিরোজের সাথে টক্কর দিয়ে চলার ক্ষমতা আছে। এই ধনী গরিবের ব্যবধানের কারণেই কি ফিরোজ শ্যামাকে আপন করে নিল না? শ্যামা এত কিছু মানতে চাইছে না। ভালোবাসায় পাগল মনে এসব সংজ্ঞা চলে না। রিপনের স্ত্রী শান্তা দরজা ধাক্কে ডাকে। শ্যামা জলদি ওড়না দিয়ে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করতে চায়। দরজা খুলে বলল, কি ভাবি? শান্তা শ্যামার দিকে তাকিয়ে থমকে যায়। ফর্সা মুখ কান্নার কারণে কেমন লাল দেখাচ্ছে, বেশি লাল হয়ে আছে নাকের ডগা। কান্না করেছো কেন? ভাবি খুবই বিচক্ষণ মহিলা, ওনার কাছে কিছু লুকানো প্রায় অসম্ভব। কিন্তু শ্যামা চায় না ফিরোজের কথা তার ভাবি জানুক, কারণ ভাবি জানলেই ভাই জানবে। আর তার ভাই আর আব্বা যে ফিরোজকে একদম পছন্দ করে না সেটা সে জানে। তাই আবারও বিছানায় গুটিসুটি মেরে শুয়ে বলল, মাথা এত ব্যথা করছে ভাবি, মনে হচ্ছে মাথাটা ভেঙে ফেলি। শান্তা ননদের মাথা ব্যথা সম্পর্কে জ্ঞাত, তাই আর সন্দেহ না করে বলল, টাইগার বাম দিয়ে দেব? শ্যামা না করল। নাপা খেয়েছি, একটু শুয়ে থাকি তাহলেই কমে যাবে। শান্তা দরজার কাছে গিয়ে বলল, ফুলকপির পাকোড়া বানিয়েছি, রুমে দিয়ে যাব? শ্যামার কথা বলতে কষ্ট হচ্ছে, তার মনে হচ্ছে যে কোনো মুহূর্তে কেঁদে দিবে। ফুলকপির পাকোড়া, এদিকে তার কলিজা পাকোড়ার মতোই ভাজি হয়ে যাচ্ছে। অতি কষ্টে বলল, না রেখে দাও, ব্যথা সারলে খাবো। শান্তা আর কিছু না বলে দরজা টেনে বন্ধ করে চলে যায়। ভাবি চলে গেলে শ্যামা উঠে দরজা আটকে দেয়। এই কান্নার বহর কাউকে দেখানোর না, কাউকে বোঝানোর না, কাউকে বলে মন হালকা করার মতো না। এই কষ্ট গোপনীয়, একান্ত নিজের। শ্যামার মনে হচ্ছে ফিরোজ যদি বিয়ে করে ফেলে তাহলে শ্যামা মরে যাবে। অবুঝ অপরিপক্ক মন ফিরোজ ছাড়া আর কিছু চায় না। তার মনে হয় ফিরোজের সঙ্গ পেলে আর কিছু চায় না। মোবাইল হাতে নিয়ে ফিরোজকে আবারও ফোন দেয়, কিন্তু বরাবরের মতো এবারও একটা মেয়ে বন্ধ বলে ঘোষণা করে। এই সার্ভিসের মেয়েটার কণ্ঠ সবসময় মিষ্টি মনে হলো, আজকে এত বিশ্রী লাগছে। শ্যামা মেসেঞ্জারে গিয়ে ফিরোজকে অগণিত মেসেজ পাঠায়। বুকটা এত কাঁপছে, চোখের পানি যেন কোনো বাধা মানছে না। ছেলের বউয়ের কাছে শ্যামার মাথা ব্যথার কথা জানতে পেরে উনি আসে। কাঠের দরজায় আঘাত করে মেয়েকে ডাকে। শ্যামা বিরক্ত হয়, উঠে দরজা খুলে আবার বিছানায় শুয়ে পড়ে। ফাতেমা বেগম ভুরু কুঁচকে মেয়েকে পর্যবেক্ষণ করে বলল, কিরে, বেশি খারাপ লাগছে নাকি? শ্যামা মাথা নেড়ে সম্মতি দেয়। ফাতেমা বেগম তাড়া দিয়ে বলল, কলপারে আয়, মাথায় পানি দিয়ে দেই। মাথায় তেল পানি দেশ না বলে এমন ব্যথা হয়, আয় আয় উঠে। শ্যামা আস্তে করে বলল, মাথায় পানি দিয়েছি আম্মা। ফাতেমা বেগম তেল এনে শ্যামাকে দিয়ে দেয়। শ্যামা শান্ত হয়ে শুয়ে থাকে। একসময় ফাতেমা বেগম চলে গেলে শ্যামা মোবাইল হাতে নিয়ে গ্যালারি খুলে ফিরোজের অসংখ্য ছবি, একটা ছবি জুম করে সবচেয়ে পছন্দের জিনিসটা দেখল। ফিরোজের থুতনিতে একটা গর্ত। সবসময় থুতনিতে এই টোলটা থাকে, হাসলে আরও সুন্দর লাগে। ফিরোজ এমনিতেই সুন্দর, এই টোলের কারণে আরও সুন্দর লাগে। শ্যামা মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এই থুতনির গর্তটা ছুঁয়ে দেখার লোভ খুব ছিল। আদর করার ইচ্ছেগুলো অপূর্ণই থেকে যাবে। এত এত ইচ্ছা, স্বপ্ন সব এক মুহূর্তেই শেষ হয়ে যাবে। শ্যামা ফুঁপিয়ে ওঠে, টুপটাপ চুমু খায় মোবাইলে। কান্না গলায় ফিসফিস করে বলল, তুমি আমার, শুধু আমার। মা না থাকলে পৃথিবীতে কারো নিজের অনুভূতি, কষ্ট, ইচ্ছা ঠিকঠাক প্রকাশ করা যায় না। ফিরোজ স্তব্ধ হয়ে সোফায় বসে আছে, মুখের ভাব গম্ভীর। যে আজকে সারাদিন হোটেলে ছিল, বাড়ির কোনো বা কিংবা আলোচনা সে জানেন না জানা সন্ধ্যার আগে বাসায় এসে শুনল তার বিয়ে ঠিক। মাথায় আকাশ ভেঙে পড়লেও বোধহয় সে এতটা আঘাত পেত না যতটা এই সংবাদ শুনে পেয়েছে।
তার বিয়ে ঠিক, অথচ সে জানে না তার মতামতের দাম নেই নাকি। মেয়েদের প্রতি বিতৃষ্ণার কথা মোহাম্মদ আলী জানেন, তারপরও কিভাবে উনি এই কাজ করল। এতদিন ফিরোজ তার আব্বাকে যথেষ্ট সম্মান করে এসেছে। সে জেনে এসেছে সবাই তাকে না বুঝলেও তার আব্বা তাকে বুঝবে, কিন্তু উনি এটা কি করলো। মোহাম্মদ আলী বাইরে গেছে। ফারিয়া ছুটে এসে জানালো শ্যামাকে দাওয়াত দিয়ে এসেছে। শ্যামার নাম কানে যেতেই ফিরোজের কপালের পাশে নীল রক টান টান হয়ে ফুলে ওঠে। আর কেউ না জানলেও সে তো জানে তার জন্য শ্যামা কতটা পাগল। এই খবর শুনে জানি কি করছে সে। ফিরোজের বুকে যন্ত্রণা হচ্ছে, ইচ্ছে করলো সব ভেঙে গুড়িয়ে দিতে। রুজিনা বেগম সামনে ঘুরঘুর করছে। ফিরোজ ওনার দিকে তাকালে উনি বলল, তোমার আব্বা যা করেছে ভেবে চিন্তেই করেছে। ফিরোজের গা রাগে জ্বলে যাচ্ছে। তীক্ষ্ণ চোখে তাকে বলল, আমার মতামত ছাড়া এই সিদ্ধান্ত আব্বা নিতে পারে না। উনি তোমাকে জন্ম দিয়েছে, সব সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে। বেশি পাকনামি করবে না। আমি পাকনামি করি? ফিরোজ সামনের সেন্টার টেবিলে লাথি দিয়ে ফেলে দেয়। ওপরের কারুকার্যের ওপর কাজ বসানো ছিল বলে বিকট শব্দ হয়ে সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, সারা ঘর ছড়িয়ে ছিটিয়ে পড়ে। রুজিনা বেগম থমকে যায়। ফিরোজের রাগ দেখে আর কিছু বলার সাহস পায় না। ফিরোজ রুমে ঢুকে সশব্দে দরজা আটকে দেয়। মুনিয়াকে বিয়ে করতে হবে, অসম্ভব। রাগে ফিরোজ মাথার চুল টেনে ধরে, হাতের মোবাইল আছড়ে ফ্লোরে ফেলে দেয়। সে এই বিয়ে কখনোই করবে না। এত শত চিন্তার মাঝে ফিরোজের চোখে দিঘির মতো টলটলে চোখের অধিকারিণীর চেহারা ভেসে ওঠে। ভালোবাসি বলে ডুকরে কেঁদে ওঠা মুহূর্তটা মনে পড়ে। তখনই মোহাম্মদ আলী ফিরোজের নাম ধরে ডাকেন। ফিরোজ নিজেকে শান্ত করার জন্য জোরে জোরে কয়েকবার শ্বাস নিয়ে রুম ছাড়ে। রুম থেকে বেরিয়ে দেখে মোহাম্মদ আলী ভাঙা গ্লাসের সামনে দাঁড়িয়ে আছে। ফারিহা খুবই সাবধানে গ্লাসগুলো পরিষ্কার করছে। ছেলেকে দেখে মোহাম্মদ আলী শক্ত গলায় বলল, এসব কি ফিরোজ? ফিরোজ তার আব্বার দিকে তাকায় শান্ত গলায় বলল, রাগ হয়েছিল তাই। রাগ হওয়ার কোনো কারণ তো দেখি না। বিয়ে ঠিক হলে ছেলেরা খুশি, আর তুই রাগ হচ্ছিস কেন? আমি বিয়ে করব না আব্বা। মোহাম্মদ আলী সোফায় বসে ছেলেকে বসতে ইশারা করেন। ফিরোজ বসে বলল, আপনাকে আগে বলেছি আমি বিয়ে করতে চাই না। কেন? এমনি, কোনো কারণ নেই। মোহাম্মদ আলী ভেবেছিলেন ফিরোজ তাকে শ্রদ্ধা করে, মানে উনি যদি বিয়ে ঠিক করেন তাহলে ফিরোজ না করবে না। কিন্তু এখন দেখা যাচ্ছে অবস্থা উল্টো। মুনিয়া ভালো মেয়ে, তাছাড়া আমাদের বংশের সাথে মানায়। ফিরোজ শক্ত গলায় বলল, এসবে আমার কিছু যায় আসে না আব্বা। আমি বিয়েই করব না। আমি চাই তুমি বিয়ে করো। ওনাদের কথা দেওয়া হয়ে গেছে। আপনি আমার মতামত ছাড়া এমন কাজ করলেন কি করে? মুনিয়ার বাবা খুবই বড়লোক মানুষ। মোহাম্মদ আলীর সাথে আত্মীয়তা হলে খাপে খাপ মিলে যায়। মুনিয়া নাকি নিজেই বলেছে সে ফিরোজকে পছন্দ করে। একমাত্র মেয়ের কোনো ইচ্ছাই অপূর্ণ থাকেনি, তাই মোহাম্মদ আলীর কাছে প্রস্তাব নিয়ে আসেন, আর উনিও রাজি হয়ে যায়। ওনার মনের ভাব, কোনোভাবে যদি ফিরোজকে রাজি করানো যায় তাহলেই হলো। কিন্তু ছেলে যে এভাবে না করবেন ধারণা করেননি। মেয়ে দেখতে শুনতে ভালো, তাই ভাবলাম তুমি কিছু বলবে না। আপনি এখনই না করে আসবেন, তা কি করে হয়? রুজিনা বেগম তেড়ে মেরে বলল, লায়ক হয়ে গেছে না, হুকুম দেয়। মোহাম্মদ আলী স্ত্রীকে ধমকে বলল, চুপ, বেয়াদব মহিলা, সব জায়গায় কথা বলবে না। ফিরোজ তার আব্বার দিকে শান্ত চোখে তাকে বলে। মোহাম্মদ আলী অনড় কণ্ঠে বলল, বিয়ে করতে হবে, আমি কথা দিয়েছি। মান রাখার দায়িত্ব তোমার। ফিরোজ অসহায় বোধ করে। আব্বার হাত ধরে বলল, আমার মানে আব্বা, আপনাকে নিজের সব মনে করি। আমি চাই আপনি আমাকে বুঝুন। আমি বিয়ে করব না। যদি কখনো করি আপনাকে জানাবো। দয়া করে এসবে আমাকে জড়াবেন না। ছেলের এমন কাতর আবদার মোহাম্মদ আলী ফেলতে পারে না। ছেলের কথাগুলো বুঝিয়ে মাথা নাড়ে, কিছুক্ষণ কথাগুলো নিয়ে ভাবে, তারপর গম্ভীর গলায় বলল, যখনই বিয়ে করবে আমাকে জানাবে, আমি বিয়ে ঠিক করব। আজাদ আর কুজাত বললেই কিন্তু বিয়ে করাবো না। ফিরোজ কথা না বলে চুপ হয়ে যায়। মোহাম্মদ আলী রুমে চলে যায়। রুজিনা বেগম পিছু পিছু যায় আর বলে, বিয়ে করবে না, মায়ের মতো আকাম ঠিক করতে পারবে। এইসব মানুষদের চেনা আছে। ফিরোজ নিজের হাত মুষ্টিবদ্ধ করে বসে থাকে। কিছু সময় কথা হজম করতে হয়। তার আব্বাকে বলে, যেহেতু বিয়ে ভাঙতে পেরেছে, সুতরাং এখন রাগ কিংবা তর্ক করার দরকার নেই, হিতে বিপরীত হতে পারে। চুপচাপ উঠে রুমে চলে যায়।
এসব কথা বলতে বলতে কখন যে ঘড়ির কাঁটা রাত 11টা গিয়ে দাঁড়িয়েছে বুঝতে পারিনি। ফ্লোর থেকে মোবাইল উঠিয়ে অন করার কিছুক্ষণ পরে শ্যামার একের পর এক মেসেজ টুংটাং শব্দ করে আসে। ফিরোজ মেসেজগুলো পড়ে হাত পা ঠান্ডা হয়ে যায়। রুমে নিজেকে আটকে রাখা কষ্টকর হয়ে যায়। দরজা চাপিয়ে আবার বেরিয়ে পড়ে। এমন মেসেজ দেখার পরে আর নিজেকে আটকে রাখা যায় না। কোন মায়া বলে সে শ্যামাদের বাড়ির দিকে হাঁটে, যেখানে প্রতি পদে পদে এক কোমল কিশোরী আর তার প্রতীক্ষায় বসে আছে। শ্যামার কিছু মেসেজ ছিল এমন: ফিরোজ ভাই, আপনি ফোন ধরেন প্লিজ। ফারিয়া যা বলল তা কি সত্যি? আমি মানি না, আমি মরে যাব তো। আপনি আমাকে মেরে ফেলিয়েন না প্লিজ। আপনার বিয়ে হলে আমার লাশ দাফন হবে। একবার আমার কাছে আসুন না, এই আমাকে দেখুন কিভাবে বিয়ে করিয়ে আমাকে কাঁদিয়ে কাঁদিয়ে আমি মরে যাব ফিরোজ। ইচ্ছে করছে হাতের রক কেটে ফেলি কিংবা অন্য কিছু। আপনি আমার, শুধু আমার। ফিরোজ চুপচাপ শ্যামাদের বাড়িতে যায়। এতটাও রিস্ক নিত না যদি শ্যামা ফোন ধরত। মেয়েটা ফোন ধরছে না। সে আলতো করে শ্যামার রুমের টিনে হালকা করে শব্দ করলো। সাথে সাথে ঝপাত করে জানালা খুলে গেল। ফিরোজকে দেখে শ্যামা ডুকরে কেঁদে ওঠে। ধরা গলায় বলল, ফিরোজ ভাই। ফিরোজ আস্তে করে বলল, বাইরে আসতে পারবে? শ্যামা জানালা বন্ধ করার আগে জলদি বলল, আসছি। ফিরোজ পিছিয়ে যায়। শ্যামা আসলে গভীর চোখে মেয়েটার দিকে তাকিয়ে থাকে। উস্কো খুস্কো চুল, লাল নাক, মুখ কান্নার কারণে ফুলে ওঠা। চোখ ফিরোজের নজর এড়ায় না। সামনে হাঁটতে হাঁটতে বলল, সামনে আসো, এখানে কথা বলে কেউ শুনে ফেলবে। দুজনে হেঁটে কিছুটা সামনে যায়। ফিরোজের বিয়ে ঠিক হয়ে গেছে ভাবতে হঠাৎ সে কেঁদে ওঠে। ফিরোজ শ্যামার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। শ্যামার ইচ্ছে করছে সামনে দাঁড়ানো পুরুষটাকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরতে, কিন্তু সেদিনের থাপ্পড়ের কথা ভেবে আর সাহস হয় না। মাথা নেড়ে বলল, আমি মরে যাব। ফিরোজের শান্তি লাগছে। তার জন্য কেউ কান্না করছে ভাবতেই ভালো লাগছে। কেন মরে যাবে? শ্যামার কথা গলায় আটকে যাচ্ছে। আপনাকে ছাড়া বাঁচতে চাই না। আচ্ছা, এসব উল্টাপাল্টা মেসেজ পাঠিয়েছ কেন? শ্যামা ফিরোজের শান্ত দুই চোখের দিকে তাকিয়ে বলল, সত্যি বিয়ে করছেন? এতক্ষণ যত অশান্তি লাগছিল শ্যামাকে দেখে, কেন জানি অশান্তির জায়গায় শান্তি লাগছে। ভালো লাগছে মেয়েটাকে দেখে। মনের ক্লান্ত ভাব দূর হয়ে যাচ্ছে। শ্যামাকে আরেকটু কষ্ট দিতে ইচ্ছে হলো। বিয়ের বয়স তো হয়ে গেছে। শ্যামা কিছু না বলে জিজ্ঞাসু চোখে তাকায়। ফিরোজ বলল, মুনিয়াও ভালো মেয়ে, তাই রাজি হতে দেরি করিনি। শ্যামার মনে হলো মানুষটার সামনে খুবই খারাপ। সামনে মানুষটা ফ্যাঁস ফ্যাঁস করে কেঁদে বলল, আপনি এত খারাপ, আমার কষ্ট বুঝলেন না? আমি মরে গেলে বুঝি শান্তি হবে। ফিরোজ শ্যামার উতলা ভাব দেখে আর মজা করে না। গম্ভীর গলায় বলল, আব্বা ঠিক করেছে, আমি জানি না। শ্যামা মুখে হাত চেপে ধরে। লোকটা এতটা খারাপ, বুক থেকে হু হু করে কান্নারে বেরিয়ে আসছে। ফিরোজ শ্যামার কান্নায় কেঁপে কেঁপে ওঠা দেহের দিকে তাকে বলল, এত কাঁদো কেন? আপনি বুঝবেন না। কি বুঝবো আমি? বিয়ে করবেন না প্লিজ। বিয়ে তো ঠিক ফাইনাল কথা হয়ে গেছে। শ্যামা বলল, আপনি না করে দেন। না করেই দিয়েছি। শ্যামা চমকে বলল, সত্যি? হ্যাঁ, আমি বিয়ে করব না। শ্যামা এতক্ষণ কান্না করছিল, এখন ফিক করে হেসে বলল, আলহামদুলিল্লাহ। ফিরোজ শ্যামার দিকে তাকিয়ে থাকে। দুজনে নীরবে কথা বলে। দক্ষিণে বাতাস গাছ হয়ে যায়, সাথে নিয়ে যায় কান্না, দুশ্চিন্তার ভার। ফিরোজ হঠাৎ মোবাইলের ফ্ল্যাশ জেলে শ্যামার দিকে করে শ্যামাকে দেখে। কান্নার কারণে নাকের ডগা লাল টুকটুকে হয়ে আছে। এত আদুরে লাগছে কেন মেয়েটাকে? সে গভীর চোখে তাকিয়ে বলল, আমার জন্য আর পাগলামি করো না শ্যামা, আপনি কিছু বুঝেন না। তোমার যে চাওয়া তা কখনো পূরণ হবে না। শ্যামা চোখ কুঁচকে বলল, কেন? ফিরোজ দীর্ঘশ্বাস ফেলে বলল, এমনি অনেক সমস্যা আছে। শ্যামা মাথা নেড়ে বলল, যতই সমস্যা আসুক আমার কিছু আসে যায় না। তুমি বাচ্চা, তোমার কি আসবে যাবে? শ্যামা গম্ভীর গলায় বলে, আমি বাচ্চা না। শ্যামা, আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি নদীর ওই পারে, আমি এই পারে। দুইজন এক পারে আসা সম্ভব না, সুতরাং পাগলামি করো না, ঠিক আছে? শ্যামা না করে, আমি আপনার পারে চলে আসব। আমি সব করতে রাজি। মেয়েটা এত পাগল? ফিরোজ হঠাৎ গম্ভীর গলায় বলল, আমি তোমার এত বড়, আমার সাথে এভাবে কথা বলতে ভয় লাগে না? শ্যামা ফিরোজের দিকে তাকিয়ে থাকে। তারপর আস্তে করে বলল, ভয়? এখানে কেন এসেছেন আপনি? আমাকে ভালোবাসেন?
ফিরোজ থমকে যায়, অপলকভাবে চেয়ে থাকে মেয়েটার দিকে। ভালোবাসে, কি জবাব দিবে? এত রাতে ছুটে এলো কেন সে, কিসের টান? সে সোজা জবাব দেয় না, গম্ভীর গলায় বলল, বাড়ি যাও। শ্যামা তখনও গভীরভাবে তাকিয়ে আছে, নিভু নিভু গলায় বলল, ভালোবাসি। ফিরোজ শ্যামাকে দেখে নেয়, বাড়ি যাও, না হলে কিন্তু বিয়ে করে নেব। বিয়ে করবে? শ্যামারা তো কান্না কি লোকটার চোখে পড়ছে না? শ্যামা চোখ মুখ কুঁচকে ফিরোজের দিকে তাকিয়ে থাকে, কি করবেন? ফিরোজ আফসা অন্ধকারে শ্যামার দিকে তাকিয়ে থাকে। মেয়েটার দিকে তাকালেও শান্তি লাগছে। কোনো অদৃশ্য মায়া বলে অন্তর ঠান্ডা হয়ে যাচ্ছে। এই নির্জন রাতের আধারে প্রাপ্তবয়স্ক যুবক যুবতী একা এমন কথা বলতে যদি কেউ দেখে ফেলে তাহলে কথা রটাতে বেশি দেরি হবে না। ফিরোজ না গেলে শ্যামাও যে যাবে না, তাই ফিরোজ বলল, বেশি কথা বলো না, এখন বাড়ি যাও। যাচ্ছি। যেতে নিয়েও ফিরোজ থেমে যায়, গম্ভীর গলায় বলল, রাতে খাওনি তাই না? খেয়ে নিও। ফিরোজের এই ছোট ছোট যত্নগুলো শ্যামাকে সুখ দেয়। সে যে খায়নি এটা ফিরোজ কিভাবে বুঝল? তার শুকনো মুখ লক্ষ্য করছে, সুখে সুখে শ্যামার মনে ময়ূর নাচে, মাথা ঝাঁকে সম্মতি দেয়। ফিরোজ আর দাঁড়ায় না, লম্বা লম্বা পা ফেলে সামনে এগিয়ে যায়। তার মনে হচ্ছে শ্যামা একটা চুম্বক যা তাকে টেনে ধরছে, যাতে মোটেই ইচ্ছে করছে না যেতে। সে হাঁটতে হাঁটতে পিছনে ঘুরে তাকায়, শ্যামা তখন দাঁড়িয়ে আছে। ফিরোজ বলল, কি হলো, যাচ্ছ না কেন? শ্যামা হেঁটে যাওয়া ফিরোজকে দেখছিল। লোকে বলে যাকে ভালোবাসে তার সব কিছুই নাকি ভালো লাগে। ফিরোজের হেঁটে যাওয়া শ্যামার ভালো লাগছে, তাই তাকিয়েছিল। ফিরোজের কথা শুনে শ্যামা বাড়ির দিকে পা বাড়ায়। যে বিষাদের কালো মেঘ মাথায় করে এসেছিল, এখন মনে একটু কষ্ট নেই। ফুরফুরে মনে প্রেমের মৃদুমন্দ বাতাস বইছে। সে ফিরোজকে ঠিক বুঝতে পারে না। ফিরোজের আচরণ আগের থেকে অন্যরকম মনে হয়। একবার মনে হয় ফিরোজও তাকে ভালোবাসে, কিন্তু মুখে স্বীকার করে না। শ্যামা ফিরোজের জন্য অপেক্ষা করবে যতদিন না পায়রা পাঠিয়ে প্রেম কথার কাব্য পাঠায়, ঠিক ততদিন। চুপি চুপি করে তার রুমে ঢুকে যায়। তার রুমের সাথে রুমটাতে রিপন থাকে। একবার যদি জানতে পারে শ্যামার এই লুকোছাপ, তাহলে তাকে নির্ঘাত মেরে ফেলবে। যদিও মোহাম্মদ আলীর পরিবারের সাথে শ্যামাদের পরিবারের সম্পর্ক ভালো, কিন্তু সব সমস্যা ফিরোজকে নিয়ে। রিপন আর ফিরোজ সমবয়সী হওয়া সত্ত্বেও দুজনের মধ্যে এক ফোঁটাও মেলবন্ধন নেই। শ্যামা বিছানায় মাথা রাখে, ঠোঁটের কোণে মিষ্টি হাসির রেশ ছোটাছুটি করছে। মনে মনে ভাবে, আল্লাহ, কি ভয়টাই না পেয়েছিলাম, এখন শান্তি লাগছে। শ্যামা নিশ্চিন্ত মনে ঘুমে ডুবে যায় এক ভালোবাসার রাজ্যে, যে রাজ্যে ফিরোজ আর তার বিচরণ। আহা, জীবন এত সুন্দর কেন? ফিরোজ হাঁটতে হাঁটতে অনেক কিছু ভাবছে। সে কি শ্যামাকে পছন্দ করে নাকি ভালোবাসে? ফিরোজ তেরা মনোভাবে বলল, ভালোবাসি না। মেয়েদের ভালোবাসা মানেই কষ্ট পাওয়া। ফিরোজের মন অট্টহাসিতে ফেটে পড়ে। বিদ্রুপ করে বলে, ভালোবাসিস না বললি হলো? তাহলে তখন বিয়ের কথা আসাতে শ্যামাকে মনে পড়লো কেন? শ্যামার সামান্য মেসেজ দেখে এত রাতে পাগলের মতো ছুটে এলি কেন? ওর সব পাগলামি কেন সহ্য করিস? বিচার দে ওর বাবা মায়ের কাছে। পারবি? জানি পারবি না, কারণ তুই নিজেকে শ্যামাকে ভালোবাসিস নিজেও। এমন ধ্রুব সত্যের পরে ফিরোজ আর তর্ক করার সাহস পেল না। সে কিনা চাইতো শ্যামাকে ভালোবেসে ফেলেছে। নিজের অজান্তে মনের সিলমারা শক্ত কুঠুরি কি খুলে গেছে। ফিরোজ তা চায় না। সে চায় না তার সাথে কেউ জড়িয়ে যাক। আর শ্যামা তো আরও আগে না। তার অনুভূতি যদি জেগে ওঠে তাহলে আবারও শান্ত হয়ে যাবে। শ্যামার সাথে তার মিলন কখনোই সম্ভব না। পরিবার কখনোই মানবে না। আর ফিরোজ কারো বাঁকা কথা শুনতে রাজি না। জীবন এভাবে চলছে, চলুক। এর ছন্দ পরিবর্তনের দরকার কি? মোহাম্মদ আলী মুনিয়ার বাবা তৌহিদ হোসেনকে ফোন করে না করে দেন। বিয়ের প্রতি ছেলের অমতের কথা খুলে বলেন, যদি কখনো বিয়েতে সুমতি হয় তাহলে অবশ্যই মুনিয়া মামুনিকেই আগে স্মরণে রাখবে। ফোন রেখে ওনার মুখে অমাবস্যার অন্ধকার বিরাজ করে। তিনি ছেলের ওপর নাখোশ। কত আশা করে বড় মুখ করে সম্বন্ধ পাখা করেছিল, আর ছেলেকে মুখের ওপর না করে দিল। মা হারা ছেলে বলে তিনি বেশি কিছু বলেননি। মুনিয়ার বাবা তৌহিদ নিজে যে মেয়ে বিয়ে দিতে আগ্রহ প্রকাশ করেছে, আর উনি কিনা সোনার ডিম পাড়া হাঁস তাড়িয়ে দিলেন। ওনার বেশ রাগ লাগছে। মুনিয়ার সাথে বিয়ে হলে রাজকন্যার সাথে রাজ্য ফিরেছিল, কারণ মুনিয়ার কোনো ভাই বোন নেই। ফিরোজ বুঝলই না ছেলেটা যে কি বোঝে।
আরে জীবনে টাকাই তো সব সময়, এমন সুযোগ কি বারবার আসে? ফিরোজ যে কি বোঝে। ফিরোজ ঘুম থেকে উঠে বাড়ির পরিবেশ ঠান্ডা পায়। প্রতিদিনের মতো হট্টগোল নেই, রোজিনা বেগমের হাঁকডাক নেই। না চাইতো তার ভুরু কুঁচকে আসে, পায়ের স্যান্ডেল গলিয়ে বেরিয়ে আসে। তার বাবা সোফায় বিমর্ষ মুখে বসে আছে। ফিরোজ বিচক্ষণ ছেলে, বাবার মন খারাপের কারণ বুঝে টেবিলে বসে নাস্তা করতে করতে বলল, আব্বা নাস্তা করেছেন? মোহাম্মদ আলী ছেলের দিকে না তাকিয়ে বলল, করেছি। ফিরোজ আর চোখে বাবার রেগে থাকার পরিমাণ অনুমান করে বলল, হোটেলে যাননি কেন? মোহাম্মদ আলী কথা বলে না। বাবার নিশ্চুপ দেখে সে নিজে আবার বলল, শরীর খারাপ লাগলে যাওয়ার দরকার নেই, আমি নাস্তা করে যাচ্ছি। মোহাম্মদ আলী মাথা নেড়ে সায় দিয়ে মুখে বলল, আচ্ছা। ফিরোজ বাইক নিয়ে বেরিয়ে পড়ে। কিছু দূর যেতে মুনিয়ার সাথে দেখা। মুনিয়া হাত নেড়ে থামতে বলে। ফিরোজ থামালে মুনিয়া এগিয়ে আসে। সমস্যা কি ফিরোজ ভাই? ফিরোজ বুঝতে পারে না মুনিয়া বিয়ের কথা বলছে, কিন্তু না বোঝার ভান করে বলল, কিসের কথা বলছো? মুনিয়া লজ্জা পেল, অকারণে মুখ মুছে বলল, বিয়ের কথা। না করে দিয়েছি, শোনোনি? আব্বা বলেনি এখনো? বলেছে। তাই তো বলেছি, কি সমস্যা? ফিরোজ মুনিয়ার দিকে তাকায়। বাবা মায়ের একমাত্র সুন্দরী কন্যা, নিঃসন্দেহে বিয়ে করার মতো সুন্দরী, কিন্তু ফিরোজ তো বিয়েই করবে না। এত শত জিনিস ভেবে লাভ কি? কোনো কারণ নেই মুনিয়া। মুনিয়া কিছুক্ষণ স্থির তাকিয়ে থাকে, তারপর আস্তে করে বলল, আপনার কি পছন্দের কেউ আছে? পছন্দের কেউ? হুট করে দীঘল কালো চোখের অধিকারিণীর চেহারাটা মনের অদৃশ্য পর্দায় ভেসে ওঠে। শ্যামা কি তার পছন্দের মানুষ? ফিরোজের মনে হয় এসব নিয়ে না ভাবাই ভালো। যত ভাববে ততই মেয়েটার কাছে আসে। ফিরোজ মুনিয়ার চোখের দিকে তাকিয়ে বলল, না। মুনিয়ার চোখ ঝিকঝিক করে আশার আলো জ্বলে ওঠে। তাহলে? ফিরোজ বিরক্ত হয়, মুনিয়াকে ঠাটিয়ে একটা থাপ্পড় দিতে ইচ্ছে করে। নিজের এই ভয়ঙ্কর ইচ্ছা দমিয়ে রেখে বলল, আমি বিয়ে করব না। আর কেন করব না? কারণ কি? সমস্যা কি? এসবের কৈফিয়ত তোমাকে দিতে বাধ্য নই। মুনিয়াকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সে চলে যায়। দুঃখী মনে মুনিয়া ফিরোজের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। যেভাবেই হোক ফিরোজকে নিজের দিকে আকর্ষিত করতে হবেই। বিকেলে শ্যামার আম্মা ফাতেমা বেগম ফিরোজদের বাড়ি হাঁটতে যায়। হাঁটতে যাওয়ার মূল কারণ মুনিয়ার সাথে যে ফিরোজের বিয়ে ঠিক হয়েছে এটা সঠিক কিনা জানতে। রোজিনা বেগম জিজ্ঞেস করলে উনি মুখ বেঁকে বলল, আর বললেন না ভাবি, কুত্তার পেটে কি ঘি হজম হয় বলেন? ফাতেমা বেগম উৎসুক হয়ে বলল, কি হয়েছে ভাবি? বিয়ে করবে না? রাতে কি রাগারাগি? এত ভালো মেয়ে তারপরও না করে দিল? রোজিনা বেগম মুখ ঝামটা মেরে বলল, মেয়ে যে বিয়ে দিতে রাজি হয়েছে এটাই তো অনেক। ফাতেমা বেগম মাথা নেড়ে বলল, আপনার ছেলে তো কোনো কাজ করে না, এসব নেতাগিরি করলে কি কেউ মেয়ে দিতে রাজি হবে? আমার মেয়ে দিয়েও তো রাজি হব না। সেদিন আপনার ভাই বলল রাস্তাঘাটে সবার সামনে বেয়াদবের মতো সিগারেট খায়। রোজিনা বেগমের মাথা নেড়ে বলল, মা ছাড়া বান্দর হয়ে গেছে। আমি কি কম যত্ন করি ভাবি? কেউ কখনো বলতে পারবে সৎ মা বউকে নাকি অন্য চোখে দেখে? রোজিনার কথা শেষ করে ফাতেমা বেগম চলে যায়। সেই মুহূর্তে শ্যামা আসে। ফারিয়ার রুমে যেতে যেতে বলল, তুমি চলে যাও আম্মা, ফারিয়ার সাথে আমার কাজ আছে। ফারিয়ার কাছে শ্যামা প্রায় আসে, তাই ফাতেমা বেগম আর কোনো কথা বললেন না। উনি ওনার মতো চলে গেলেন। শ্যামা এসে দেখে ফারিয়া ঘুমাচ্ছে। সে ফারিয়াকে ঘুম থেকে ওঠার তাড়া দিয়ে বেরিয়ে আসে। আশেপাশে তাকিয়ে দেখে কেউ আসছে কিনা, তারপর টুপ করে ফিরোজের রুমে ঢুকে যায়। দরজা আটকে পুরোটা রুম চোখ ভোলায়, কারণ মিষ্টি একটা সুগন্ধ সারা রুম জুড়ে। শ্যামার বুক কাঁপে। সে জানতো এই সময় ফিরোজ থাকবে না, তাই সে এই সময় এসেছে। ফিরোজের বিছানা অগোছালো। শ্যামা বালিশে মাথা রেখে বিছানায় গড়াগড়ি করে। ইস, এই বিছানায় লোকটা ঘুমায়। শ্যামা বালিশে কয়েকটা চুমু দিয়ে ফেলে। আদুরে বিড়ালের মতো বালিশে গাল ঘষে, কোলবালিশ শক্ত করে জড়িয়ে ধরে। বালিশ, বিছানা, কোলবালিশ সব কিছুতেই ফিরোজের স্পর্শ ঘ্রাণ লেগে আছে, যা শ্যামা উপলব্ধি করছে। গায়ে মাখার বৃথা চেষ্টা করছে। শ্যামা ভাবে এত সুখ কেন চারদিকে? তার কেমন দম বন্ধ হয়ে আসছে। বিছানা থেকে উঠে দাঁড়ায়। চেয়ারের ওপর ফিরোজের একটা কালো গেঞ্জি ছড়িয়ে রাখা। শ্যামা গেঞ্জিটা হাতে নেয়। কাঁপা কাঁপা হাতে গেঞ্জিটা গালে চেপে ধরে। গেঞ্জিতে লেগে থাকা আধো আধো পারফিউমের ঘ্রাণ শ্যামাকে মাতাল করে দেয়। দুপুরে গায়ে দিয়েছিল হয়তো। শ্যামা গেঞ্জিটা শক্ত করে জড়িয়ে ধরে ভাবে ফিরোজকে জড়িয়ে ধরেছে। তারপর কি মনে করে গেঞ্জিটা ওড়নার নিচে লুকিয়ে ফেলে। রুম থেকে বেরিয়ে ফারিয়ার কাছে যায়। শ্যামা সারা শব্দ না পেয়ে ফারিয়া ভেবেছিল যে শ্যামা হয়তো চলে গেছে, তাই সে আবার ঘুমিয়ে গিয়েছে। ফারিয়া ঘুমিয়ে গেছে দেখে শ্যামা আর দাঁড়ায় না, ছুটে বাড়ি চলে আসে।
একটা গেঞ্জি না বলে নিয়ে আসলে কি সে চোর হবে? হলে হোক, শ্যাম এসব পরোয়া করে না। ফিরোজের জন্য সে ডাকাতও হতে পারে। রাতে ফিরোজ বাড়ি এসে গোসল করে নেয়। সকালে পরে গেঞ্জিটা ধোয়ার জন্য খোঁজে, কিন্তু সারা রুম তন্ন তন্ন করেও যখন খুঁজে পায় না, তখন মেজাজ খারাপ হয়ে যায়। কালো গেঞ্জিটা খুব তার পছন্দের, কোথাও খুঁজে না পেয়ে ফারিয়াকে ডাকে। ফারিয়া আসলে চেয়ারটা দেখিয়ে রাগী গলে বলল, আমার কালো গেঞ্জিটা এখানে ছিল। ফারিয়া কিছু বুঝতে না পেরে বলল, তো কোথায় গেল দেখেছিস? ফারিয়া মাথা নাড়িয়ে না করে মুখে বলল, না, আমি তোমার রুমে আসিনি। তাহলে কই গেল? ভূত এসেছিল। দেখো কোথাও আছে হয়তো। ফিরোজ বিরক্ত হয়, এক হাত কোমরে আর এক হাত কপালে ধরে বলল, সব দেখা শেষ। ফারিয়া নিজেও এদিক ওদিক দেখে। ফিরোজ বলল, আজকে অন্য কেউ এসেছিল? ফারিয়া ভেবে বলল, না, ভালো করে মনে কর, শ্যামা এসেছিল, আমিও ঘুমিয়েছিলাম, তাই চলে গেছে। এতক্ষণে ফিরোজ বুঝতে পারে গেঞ্জিটা কোথায় গেছে। সে তাকিয়ে থাকতে দেখে ফারিয়া বলল, ও কি তোমার গেঞ্জি নেবে? খেয়ে দে কাজ নেই, তোমার পুরনো গেঞ্জি চুরি করবে? আমার বান্ধবী এমন না। ফিরোজ কথা বলে না, একটু পর উঠে দাঁড়ায়, ওয়ার্ড্রবের উপরে তাক খুলে বলল, এই তো পেয়েছি। পেয়েছে শুনে ফারিয়া বলল, কই রেখে কই খোঁজো ভাইয়া? আবার সন্দেহ করো? ফারিয়া চলে গেলে ফিরোজ হাসে। তার বোন যদি জানতে পারতো প্রাণপ্রিয় বান্ধবী চোর, তাহলে কী যে হতো। ব্যবহৃত গেঞ্জি দিয়ে পাগলটা কি করবে ভাবতে ফিরোজের সারা শরীরে যেন আগুনের পরশ লেগে যায়। উপরের দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরে। স্তব্ধ বিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটা তাকে এত জ্বালাচ্ছে কেন? বুকে যে দাবানলের সৃষ্টি হচ্ছে তা কি শ্যামা নিভাতে পারবে? সে বিছানায় বসে ফোন দেয় চোরটাকে। আজকে এই যন্ত্রণার বিহিত করতেই হবে। 2 বার রিং হওয়ার পর ফোন রিসিভ হয়। ফিরোজ শক্ত গলায় বলল, তুমি চুরিও করতে পারো? শ্যামা ফিক করে হেসে দেয়। আজকে সে খুব খারাপ একটা কাজ করে ফেলেছে। না, ফিরোজের গেঞ্জি চুরি করেছে সেটা না, তার থেকে জঘন্য কাজ। সে এই মুহূর্তে ফিরোজের গেঞ্জি পরে বসে আছে। অজানা অনুভূতির তোপে বারবার কেঁপে উঠছে। এই সামান্য গেঞ্জিটায় তার বুকে জলোচ্ছ্বাস বইয়ে দিচ্ছে। এমন সময় যদি মধুমাসের রাজা নিজেই ফোন দেয় তাহলে কেমন লাগে? জলোচ্ছ্বাসে যে লাল দাগ অতিক্রম করে, ভয়াবহ রূপ ধারণ করে। ফিরোজের কথার ধরনে সে বুঝতে পারে ফিরোজ জানতে পেরেছে কি চুরি করেছি। ভাব করো না, কেন নিয়েছে বলো সেটা। শ্যামা আস্তে করে জানল, জানি না। ফিরোজ কেন জানি রাগী গলায় কথা বলতে পারছে না, মিহি গলায় বলল, এটা খারাপ কাজ হলো না? চুরি করবে কেন? আমি যা চাই তা না দিলে ডাকাতিও করতে পারি। কি ডাকাতি করবে শুনি? সময় হলে বুঝবেন। আমার প্রিয় গেঞ্জি ছিল। শ্যামা নিচু স্বরে বলল, সব প্রিয় জিনিস কি কাছে রাখা যায়? আপনিও তো আমার প্রিয়। ফিরোজ চোখ বন্ধ করে শুয়ে পড়ে। কিছুক্ষণ কেউই কোনো কথা বলল না। অনেকক্ষণ পরে ফিরোজ জানতে চাইল, একটা সত্যি কথা বলবে কি? গেঞ্জিটা এখন গায়ে দিয়ে রেখেছ? শ্যামা ছোট করে বলল, ছোট শব্দটা কিন্তু ফিরোজের সরাসরি হালকা ধাক্কায় কেঁপে উঠল। তার গায়ের গেঞ্জি এখন শ্যামার গায়ে। উফ, মেয়েটা পাগল, লজ্জা করছে না? শ্যামা কোনো কথা বলে না। ফিরোজে আবার বলল, তুমি কত বড় খারাপ কাজ করেছো ধারণা আছে? না নেই? এর শাস্তি কত ভয়াবহ হতে পারে জানো? শ্যামা বলল, আপনি শাস্তি দিলে সব শাস্তি মঞ্জুর। আমি কিন্তু খুব খারাপ, আমার শাস্তি খারাপ হবে। হোক, আমি এখন আসছি, গেঞ্জি ফেরত দেবে। শ্যামা আটকে ওঠে, দেব না। না দিলে তোমার আব্বুকে বলে আনাবো। আব্বুকে বলবেন? বলেন, আমি ভয় পাই না। ফিরোজ কিছুক্ষণ চুপ থেকে মিহি গলায় শ্যামাকে ডাকলো, শ্যামা। ফিরোজের এই ডাক, ছোট ডাকে শ্যামার অন্তরত্বে কেঁপে উঠল। আজকে ফিরোজের কথাগুলো কাঠখোট্টা লাগছে না, বরং বৃষ্টির পর ঠান্ডা বাতাসের মতো ভালো লাগছে। শ্যামা আবেগে চোখ বন্ধ করে বলল, তুমি যে দাবানলের উৎপত্তি করছো, এর তাপ সম্পর্কে ধারণা আছে? নিজ দায়িত্বে দাবানলে ঝাঁপিয়ে পড়ছো, এর তাপ সইতে পারবে তো? শ্যামা কট করে ফোন কেটে দিল। নিঃশ্বাস পড়লো এলোমেলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে শক্ত হয়ে বিছানায় পড়ে রইল। সে খুব চাইতো এই দাবানল তাকে পুড়িয়ে দেখ, কিন্তু দাবানলের নাম শুনেই তো দম বন্ধ হচ্ছে, পুড়ে যাচ্ছে শরীর। অনুভূতির প্রখরতা বাড়ছে। হাতের মোবাইল কেঁপে উঠে জানান দেয়। অপর পাশের লোকের কথা শেষ হয়নি, শ্যামা ফোন ধরে না। টুং করে মেসেজ আসে। ফিরোজ লিখেছে, ভয় পাচ্ছ? পেলে কি? শুনেছি একবার দাবানলের আগুন জ্বললে নাকি অনেক দিন থাকে, সারা জীবনও থাকতে পারে। কি পারে না শ্যামা? সামনে নির্বাচন। ফিরোজ তুমুল ব্যস্ত। কোনো দিকে তাকানোর ফুসরত মিলছে না। বাড়ি থেকে ভোর সকালে বেরিয়ে যায়, ফেরে গভীর রাতে। তার উপরে
অনেক দায়িত্ব, ছাত্রলীগের সভাপতি বলে কথা, শান্তিতে দুদণ্ড থাকার জন্য অবশ্যই এই কাজই ফিরোজের শান্তির কাজ, কিন্তু ইদানিং তাকে এই কাজও ঠিকঠাক শান্তি দিতে পারছে না। একজনকে দেখতে বুকে কেমন তৃষ্ণা জাগে, রাস্তা দিয়ে আসার সময় চোখের দৃষ্টি বারবার আশেপাশে, সন্ধানী চোখে শান্তি খোঁজে। সমাজে তার এতটা জুড়ে নিজের জায়গা জাহির করে নেবে, সে কি জানতো? শ্যামা যখন কলেজে যায় তখন সে উপজেলা বারান্দা দিয়েই তাকিয়ে থাকে। এই কিছুক্ষণই দেখাই যেন অন্তর ঠান্ডা করে দেয়। মেয়েটা যখন তার খোঁজে এদিক ওদিক তাকায় তখন তার কী যে শান্তি লাগে। মেয়েটার চোখের উতলা ভাব তার হৃদয়ে ছুঁয়ে যায়। ফিরোজ নিজের পরিবর্তনে নিজেই অবাক। শেষমেশ কিনা একটা বাচ্চা তার গেঞ্জির সাথে মনও চুরি করে নিল। ফিরোজ হাসে, শ্যামাকে জিতিয়ে দিতে ভালো লাগছে, কিন্তু এই ছোটোবেলা থেকে লালন করা কথাগুলো এত সহজে কি ভোলা যায়? নারীর প্রতি বিতৃষ্ণা কি এত সহজে তাড়ানো যায়? কি জানি। ফিরোজ আজকাল এগুলো নিয়ে আর ভাবে না, এর চেয়ে বরং পাগলরূপী শ্যামাকে নিয়ে ভাবতেই তার বেশি ভালো লাগে। এই ভালো লাগাটা কি সাময়িক মোহ নাকি ভালোবাসা, সেটা উপলব্ধি করার জন্য ফিরোজ কিছুদিন ধরে শ্যামার সাথে কথা বলছে না আর না দেখা করেছে। সে নিজের দুর্বলতা দেখতে চায়, নিজের মনে উতলা ভাব নিজে যাচাই করতে চায়। সেদিন রাতে ফিরোজের খেয়াল হলো শ্যামার দিকে একটা ছবিও তার কাছে নেই, অথচ শ্যামাকে দেখতে ভীষণ ইচ্ছে করছে। সে কখনো ছবি রাখার প্রয়োজন বোধ করেনি। কে জানতো এই মেয়েকে দেখার জন্য অন্তরাত্মা ডাঙায় ওঠা মাছের মতো তাপড়াবে। ফিরোজ উঠে দাঁড়ায়, ঘড়ির কাঁটায় রাত 12টা। ধীর পায়ে শ্যামাদের ঘরের দিকে এগিয়ে যায়। অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে থেকেও সে শ্যামাকে ডাকতে কিংবা ফোন দিতে সাহস পায় না। এত রাতে বুড়ির ঢোলে বাড়ি পড়লে নির্ঘাত পাগল হয়ে যাবে, তাই নিজের এই বাড়াবাড়ি রকমের ইচ্ছাকে দমিয়ে আবার বাড়ি চলে যায়। ছটফটানো হৃদয় শান্ত হয় না। শ্যামা দ্রুত পায়ে এগিয়ে যায়। এই তো একটু আগে ফিরোজ বাইক দিয়ে সাই সাই করে চলে গেল। শ্যামা কতদিন ধরে ওনাকে দেখে না, এই ব্যাপারে ওনার কি ধারণা আছে? সেদিন রাতে একটু টক দইয়ের মতো কথা বলে, সেই যে হারালো। আজকে এতগুলো দিন হয়ে গেল, না দেখা, না কথা বলা, না ফোন। আর এইভাবে বাঁচা যায়? দম আটকে আসে না একটু হাতের ইশারা দিয়ে তুমি লুকিয়ে পড়বে? তা তো হবে না। সেদিন কি টাবানলের কথা বলে নিজেই গুম হয়ে গেছে? যদি দাবানলে পুরানো থাকে পুড়িয়ে দাও। এই লুকোচুরি কেন? কতদিন ফিরোজকে চোখের দেখা দেখে না। কলেজে যাওয়ার ফাঁকে খুঁজেছে কিন্তু দেখেনি। ফারিয়ার সাথে দেখা করার বাহানায় তাদের বাড়িতে দিনে 5 বার পর্যন্ত গিয়েছে, কিন্তু ওনার দেখা নেই। ফারিহার থেকে শুনেছে নির্বাচনের কাজে নাকি ফিরোজ তুমুল ব্যস্ত। এই ব্যস্ততার কারণেই ঠিকঠাক বাড়িতেই থাকে না। শ্যামা সব বোঝে, কিন্তু কি করার? অবুঝমন্ত বুঝতে চেয়ে না। বাস্তব জীবনের এই মারপ্যাচ মনের আদালতে চলে না। সন্ধ্যা ঘনিয়ে আসছে, হাতের মুঠোয় নীল কাগজে পুড়ে থাকে। সে ফারিয়াদের বাড়ির দিকে এগিয়ে যায়। নীল কাগজ ছাড়া চিঠি বেমানান। চিঠিতে আবার তার গায়ে মাখার পারফিউম দিয়ে রেখেছে, যেন চিঠি খুললেই ফিরোজ ঘ্রাণ পায়। উনি ফোন ধরে না, তাতে কি? আগের যুগে তো ফোন ছিল না, তখন চিঠি দিয়ে মনের আবেগ প্রকাশ করা হতো। শ্যামাও তাই করবে, চিঠি দিয়ে তার কষ্ট অভিমান ফিরোজের সামনে তুলে ধরবে। তারপর যদি পাষাণ পুরুষটা বুঝে। ফারিয়ার রুমের পরে ফিরোজের রুম। রোজিনা বেগম রান্নাঘরে রাতের খাবারের আয়োজন করছে। ফারিহা ছাদে। এই ফাঁকে শ্যামা ফিরোজের রুমে ঢুকে যায়, বালিশের নিচে নীল খামটা রাখার পরে আবার বের হয়ে একটা চুমু দিয়ে দেয়। জলদি বেরিয়ে ছাদের দিকে ছুটে। চিঠিটা খুবই জঘন্য হয়েছে, আর এটা পড়ার পরে ফিরোজের প্রতিক্রিয়া কী হবে ভাবতেই শ্যামার হাত পা ঠান্ডা হয়ে আসে। শ্যামা অবশ্য এ সময় ভয় পায় না, সে সাহসী, কিন্তু মাঝে মাঝে ফিরোজের সামনে একটু ভয় লাগে। যা ফিরোজ বাড়ি ফিরে মধ্যরাতে এক্সট্রা চাবি দিয়ে কেসি গেট খুলে বাইক ভিতরে আনে। আজকে কাজের চাপটা একটু বেশি হয়ে গেছে। এমপি সাহেব আর থানার ওসির সাথে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, আর 4 দিন পরে নির্বাচন। সবাই চায় নির্বাচন সুষ্ঠু স্বাভাবিকভাবে হোক। বিরোধী দলের একজন আজকে ফিরোজকে নানান কথা বলেছে। ফিরোজ চুপ করেছিল। এই মুহূর্তে মাথা গরম করে উল্টাপাল্টা কিছু করলেই সেটা হেডলাইন হয়ে যাবে। সে চায় না তার একার জন্য দলের নাম খারাপ হোক। বাহিরে সবার সাথে খেয়ে এসেছে বিধায় আর টেবিলের দিকে যায় না, সোজা রুমে এসে কাপড় পাল্টে বাথরুমে চলে যায়। বাড়ি থেকে এসে গোসল না করলে ফিরোজ ঘুমাতে পারে না। এটা তার অনেক পুরনো অভ্যাস। গোসল সেরে বিছানায় গাইলিয়ে দেয়। সারাদিনে ধকলে শরীর বিছানা পেয়েই অবশ্যই পড়ে। চোখে ভর করে ক্লান্তির ঘুম। সে উপর হয়ে শোয়। এক হাত বালিশের ওপর আর এক হাত বালিশের নিচে দিয়ে শোয়ার পরে হাতে কাগজ জাতীয় কিছু লাগে। ফিরোজের ভুরু কুঁচকে আসে। সে তার রুম আর বিছানা নিজেই পরিষ্কার করে, যথারীতি আজকেও করেছে, কিন্তু এই কাগজ আসলো কোথার থেকে?
মোবাইলের ফ্ল্যাশ জেলে কাগজটা চোখের সামনে তুলে ধরে। নীল কাগজ, ভাঁজ করে রাখা, উপরে গুটগুট করে লেখা মধুমাসের মধুরাজাকে। ফিরোজের মুখে হাসি ফুটে ওঠে। এতক্ষণের ক্লান্তিভাব যেন নিমিষেই পালায়। মন হয়ে যায় ফুরফুরে। নাচে তো চিঠিটা গালে চেপে ধরে, ঠোঁটে ছুঁয়ে দিলেই নাকে এসে লাগে মিষ্টি ঘ্রাণ। শ্যামার ব্যবহৃত পারফিউম বুঝতে পেরে ফিরোজ আরও নাকে চেপে ধরে। চোখ বন্ধ করে ভাবে এই মেয়ে তাকে পাগল না করে ক্ষান্ত হবে না। হাসি মুখে চিঠিটা পড়তে শুরু করে। মধুরাজা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, কিন্তু আমি যে ভালো নেই সে খবর কি রাখেন? ফোন না করলেই কি যোগাযোগ বন্ধ হয়ে যাবে? আমি প্রাচীনকালের পদ্ধতি অবলম্বন করলাম, চিঠি দিলাম নীল কাগজে। নীল কাগজ ছাড়া চিঠি মানায় না। আপনাকে কতদিন ধরে দেখি না, এই হৃদয় এবার বিদ্রোহ ঘোষণা করেছে। মধুরাজাকে না দেখলে মধুরানী ঠিক কী থাকতে পারে বলেন? আমি অভিমান করেছি আপনার ওপর, আমার এক আকাশ অভিমান। আপনার সব দিকে খেয়াল থাকে, শুধুমাত্র আমি ছাড়া। খুব বেশি ভালোবাসি তাই এমন করেন, তাই না? আপনি জানেন আমি ঠিকঠাক খেতে পারি না, ঘুমাতে পারি না। কি এক অজানা অসুখ আমাকে ধীরে ধীরে মেরে ফেলছে। সেদিন এক ফকির বাবা বলল এই অসুখ শুধুমাত্র মধুরাজাই নিরাময় করতে পারবে। কিন্তু আমার বোধহয় সুস্থ হওয়া হবে না, কেননা আমার মধুরাজা তো আমার দিকে মনোযোগী নেই। আচ্ছা, আপনি কি আমার হৃদয়ের রক্তক্ষরণ দেখতে পান না? পাখির ছটফটানি দেখতে পান না? পাখির ছটফটানি কি একবারও চোখে পড়ে না? আজন্ম তৃষ্ণার্থ বুকে একটু ভালোবাসার জল দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? ধুর, আপনাকে এসব বলে কী লাভ? আপনি একটা আনরোমান্টিক নিরামিষ মানুষ। এই বালিকার মন বোঝার ক্ষমতা আপনার নেই। আপনি বুঝেন খালি রাজনীতি। হ্যাঁ, আমি অভিমান করেছি, অভিমানের কান্নাও করেছি। খবরদার আমাকে ফোন দেওয়া যাবে না। ফোন দিলে বাসায় চলে আসব। আমি কিন্তু ভয় পাই না। চিঠি দিয়েছি বলে ভাববেন না আমি আপনাকে ভালোবাসি। একটুও ভালোবাসি না। এই ছোট বালিকার কোমল মন যে বোঝে না, তাকে এত ভালোবাসাবাসির দরকার নেই। ইতি কী হবে আপনি বলেন? দীর্ঘ চিঠি পড়ে ফিরোজের ঠোঁটের হাসি প্রশস্ত হলো, চোখের তারায় খেলে গেল দুষ্টুমির হাসি। মোবাইল ফোন হাতে নিয়ে ডায়াল করলো অভিমানীর মোবাইল নাম্বারে। 5 বার বেজে কল কেটে গেল। 6 বার মাথায় শ্যামা ঘুম জড়ানো গলায় বলল, আপনি এতক্ষণে ফোন দিয়েছেন? ঘুম ঘুম কণ্ঠ শুনে ফিরোজ চোখ বন্ধ করে ফেলল। সারাদিনের অশান্তি ছটফটানির অবসান ঘটল এই একটি ঋণঋণী কণ্ঠের কাছে। ফিরোজ ঘড়িতে সময় দেখে রাত 3টা। এতক্ষণে বাসায় আসলাম। শ্যামা অভিমানী গলায় বলল, কেন ফোন দিয়েছেন? ফিরোজ পাল্টা প্রশ্ন করল, আপনি চিঠি কেন দিয়েছেন? জানি না। ফিরোজ বালিশের ওপর মাথা রেখে বলল, আমিও জানি না। শ্যামা চুপ করে থাকে। ফিরোজ কিছুক্ষণ পরে বলল, অভিমানের রাগ কমেছে? কমেছে। চিঠিটা খুব সুন্দর ছিল। মনে সবটা ভালোবাসা দিয়ে লিখেছি, সুন্দর না হতে পারে? ফিরোজ হাসে। আমার জীবনের প্রথম চিঠি। শ্যামা অবাক হয়ে বলল, আর কখনো কেউ চিঠি দেয়নি? না, আমার কাছে ঘেঁষারি সাহস পেত না। চিঠি দেবে কি করে? আমি ভয় পাই না। ফিরোজ খুবই আস্তে করে বলল, তুমি তো মধুরানী, ভয় পেলে চলবে? শ্যামার ঘুম ঘুম ভাব ছুটে যায়। মস্তিষ্ক জানান দেয় এই মুহূর্তে ফিরোজ এক ভয়ঙ্কর কথা বলে ফেলেছে। কি বললেন? ফিরোজ হাত দিয়ে চুল টেনে ধরে বলল, কিছু না। শ্যামা মুচকি হাসে। ফিরোজের কথাটা তার কানে গেছে, আর তাই তো কেমনতর সুখে নাচতে ইচ্ছে করছে। ইতি কী দেওয়া উচিত ছিল বলবেন না? ফিরোজ ভেবে বলল, ইতি গেঞ্জি চোর দিলেই পারফেক্ট হতো। শ্যামা উদাস গলায় বলল, গেঞ্জি চুরি করতে পারলাম, মন তো আর পারলাম না। ফিরোজ মনে মনে ভাবে, সেটা বোধহয় করে ফেলেছে বোকা মেয়ে। মুখে বলল, এত সব পারার দরকার কি আছে? তো ফিরোজ জিজ্ঞেস করল, তা তোমার ফকির বাবা আর কি বলল? শ্যামা নিজের হাসি লুকে গম্ভীর গলায় বলল, মধুরাজা আমাকে ভালোবাসলে আমার অসুখ সারবে, না হলে নির্ঘাত মরে যাব। ফিরোজ হাসে। মেয়েটা ধুরন্ধর চালাক। চুরি ডাকাতি করতে বলেনি? না। আচ্ছা, দেখা যাক কি হয়। শ্যামা ফিসফিস করে বলল, ভালো লাগে না তো। এমন নরম আদুরে কণ্ঠে কথা বললে প্রণয় পুরুষ কি করে ঠিক থাকে? ফিরোজের কেমন এলোমেলো লাগে বুকের কাঁপন। শ্যামাকে বুঝতে না দিয়ে বলল, কেন? মনের কথা মুখে আনা সাহস হলো না। আস্তে করে বিরস গলায় বলল, আপনি বুঝছেন না। ফিরোজের কথা বাড়াতে চাইছে না। পাগল একবার আশকারা পেলে খবর আছে। ঘুমাও, ঘুমালে ভালো লাগবে। শ্যামা আদুরে গলার ভঙ্গিতে বলল, ভালোবাসি। ফিরোজ ফিসফিস করে বলল, বেয়াদব মেয়ে, ঘুমাও। ওই গেঞ্জি চোরের সাথে কথা নেই। মন চুরি করতে পারলে কথা বলবেন না?
তুমি পাগল, তোমার সাথে কথা বলে আমিও পাগল হতে চাই না। একবার পাগল হয়ে দেখেন, পাগলামিতে মজা আছে, রাখছি। শ্যামা তার কোমল স্বরে আদর মিশিয়ে বলে উঠল, লাভ ইউ সোনা পাখি। ফিরোজ দম আটকে বিছানে পড়ে রইল, বুক জলজল করে। শ্যামাকে কাছে পড় আগুন জ্বলে গেল অবিরত। ইস, এবার একটা ব্যবস্থা করতে হবে। বাচ্চার পাগলামি এখন আর বাচ্চামিতে আটকে নেই, পাগলামিগুলো ভয়াবহ হয়ে যাচ্ছে। সেই ভয়াবহ সীমারেখা ফিরোজ অতিক্রম করে ফেলেছে। ইস, আচ্ছা জ্বালাতো। সকালে ঘুম থেকে উঠে শ্যামা কলেজে যাচ্ছে। উপজেলার সামনে হাঙ্গামা দেখে ফাড়িয়ে এগিয়ে যায়। তার ভাই যেহেতু এখানে থাকে, কি নিয়ে এমন চিল্লাচিল্লি তা দেখার জন্য দুই বান্ধবী এগিয়ে যায়। গিয়ে যা দেখলো তা দেখার পরে শ্যামার বুকের পাখি উড়ে যাওয়ার জোগাড়। রিপন আর ফিরোজের তর্কাতর্কি এক পর্যায়ে হাতাহাতিতে পৌঁছে যায়। সবাই মিলে ছুটানোর পরেও রিপন ঠাস করে ফিরোজের গালে থাপ্পড় দিয়ে ফেলে। ফিরোজও পাল্টা আক্রমণ করে। শ্যামার গলা শুকিয়ে যায়। আপন ভাই আর প্রিয় পুরুষের মাঝের এই দ্বন্দ্বে তার সব শেষ হয়ে যাবে, এটা বুঝতে কষ্ট হচ্ছে না। একটু আলোর রেখা না দেখতেই কি মিলিয়ে যাবে। ফিরোজের রাতের বেলা নরম সুরের কথাগুলো এখনও কানে বাজে। রিপন ঘরে এসে চিল্লাচিল্লি করে। ফিরোজকে দেখে নেবে সে, রাগে তার শরীর থরথর করে কাঁপছে। শ্যামা আজকে আর কলেজে যায়নি। আপন দুজন মানুষের মাঝে এই দ্বন্দ্ব দেখে আর কোথাও যাবার জোর পায়নি। ফারিয়াও বাড়ি ফিরে গেছে। ফিরোজ কিছুক্ষণ শক্ত থেকে শ্যামাকে দেখেছে, তারপর দ্রুত পদক্ষেপে চলে গেছে ভিতরে। এই একটু তাকানোতেই শ্যামার ভেতরটা কষ্টে ভেঙে চড়ে গেছে। রক্তলাল চোখে যে অপমানে ভরপুর ছিল তা শ্যামা এত দূর থেকেও টের পাচ্ছিল। সবার হাসমতে রিপন ফিরোজকে অনেকক্ষণ ধরেই খোঁচা মেরে কথা বলেছিল। ফিরোজ প্রথমে ঠান্ডা মাথায় বুঝালেও পরে রেগে যায়। রিপনই প্রথম ফিরোজের গায়ে হাত তুলেছে। এত বড় ছেলেকে সবার সামনে মারা কি অপমানের না? অপমানিত হয়ে ফিরোজ কেন চুপ করে হাত গুটিয়ে বসে থাকবে? সেও পাল্টা আক্রমণ করেছে। ভাগ্য ভালো তখন তাদের কাছে লোক ছিল, ওনারাই দুজনকে ছাড়িয়ে নেয়। উপস্থিত সবার কথা শুনে স্বপন ইসলাম বুঝতে পারে দোষটা ওনার ছেলেরই। ফিরোজ যেমন তেরা খারাপ, তেমনি ওনার ছেলে কেমন তেরা এটাও জানা আছে। রিপনের হম্বিতম্বি দেখে স্বপন ইসলাম ধমকে বললেন, গাধার মতো লাফাচ্ছিস কেন? রিপন রাগে ফুসফুস করে বলল, আব্বা, ফিরোজ জানেন কি করেছে? আমার জন্য দরকার কি? তুই কুত্তার মতো লাগতে গিয়েছিস কেন? এত বড় 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 কথা বলো কেন? তাতে তোর কি? আমাদের দল কি খারাপ নাকি? ওর দল নিয়ে এসব কথা আমার সহ্য হয় না। যার যার দল তার তার কাছে ভালো হবে, এটাই স্বাভাবিক। তাই বলে গায়ে হাত তুলবি? রিপন সামান্য পরিমাণ অনুশোচনা নেই। সে রগরগে কণ্ঠে বলল, ভালো করেছি, মেরেছি, দরকার হলে লাশ বানিয়ে কবর দিয়ে ফেলবো। রিপনের কথায় শ্যামার বুকের খাঁচা প্রাণ পাখি উড়ে যাবার জোগাড়। বড় বড় চোখ দুটো পানিতে টই হয়ে যায়। হাত পা তীর করে কাঁপতে থাকে। ফাতেমা বেগম আতকে উঠে বলল, এসব কি বলিস রিপন, মাথা ঠিক আছে? রিপন চুপ করে থাকে। ফাতেমা বেগম বলে যায়, ফিরোজ নেতা ফেতা পোলাপান, ওর সাথে টক্কর দেওয়ার কী দরকার? তো নেতা বলে কি ওর আঙুল চুষতে হবে নাকি? স্বপন ইসলাম ধমকে বলেন, চুপ করবে আদব। দলকে তুই আমার থেকে বেশি ভালোবাসিস নাকি? চুপ থাকতে না পারলে বাড়ি থেকে বেরোবি না। হঠাৎ রিপন শ্যামার দিকে তাকে বলল, ওই বাড়িতে যাবি, তোর পায়ের খোড়া ভেঙে ফেলবো। অসভ্যের সাথে কোনো সম্পর্ক নেই, মনে রাখিস। শ্যামা কেঁপে ওঠে। ওই বাড়িতে যাওয়া মানে তার বান্ধবীর কাছে যাওয়া। কিন্তু শ্যামা যে বান্ধবী ছাড়াও আরেকজনের কাছে যে এই কথা কি করে জানে? না, জানে না। জানলে রিপন এতক্ষণে তাকে ইচ্ছে মতো মার দিত, কিংবা জানে মেরে ফেলতেও দ্বিধা করতো না। শ্যামা কিছু না বলে তাকিয়ে থাকে। অজানা ভয় আতঙ্ক কলিজা শুকে খড়খড়ে হয়ে যায়। রিপন গজগজ করতে করতে রুমে চলে যায়। কেউ শ্যামার চোখের পানি দেখার আগে সে তার রুমে ছুটে চলে যায়। বুকে এত যন্ত্রণা হচ্ছে, কালকে পাওয়া বৃষ্টির ফোঁটা না ধরতে কি মিলিয়ে যাবে? অনাবৃষ্টির মাঠে প্রথম ভালোবাসার বৃষ্টি সে মন ভরে গ্রহণ করতে পারল না। ফিরোজকে আবার কঠিন হয়ে যাবে। ফিরোজের রাগে লাল হওয়া চোখের কথা মনে পড়ে শ্যামার ভয় হয়। প্রচণ্ড ভয় কুঁকড়ে যায় অতি সাহসী প্রেমী হৃদয়। ফ্যালফাল চোখে কাঁদতে থাকে। সে কি করবে কিংবা কি করা উচিত বুঝতে পারে না। ফিরোজকে ফোন দিতে গিয়েও দেয় না, যদি আরও রেগে যায়। সপ্তাহখানেক চলে যাওয়ার পরেও শ্যামা ফিরোজের সাথে যোগাযোগ করতে পারে না। সম্ভবত ফিরোজ তাকে সব দিক দিয়ে ব্লক করে রেখেছে। সে যোগাযোগের কোনো মাধ্যম পাচ্ছে না। ফারিয়ার থেকে শুনেছে সেই দিন ফিরোজকে নাকি মোহাম্মদ আলী খুবই বকাঝকা করেছেন। রাস্তাঘাটে এসব করার জন্য উনি প্রচণ্ড রেগে গেছেন। শ্যামা লুকিয়ে ফারিয়াদের বাড়িতে গিয়েছিল, কিন্তু ফিরোজকে দেখা পায়নি। ফিরোজের ব্যথিত মনে ফিরে এসেছে। এই 7 দিন শ্যামা যে কত কেঁদেছে সেটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। সেদিন রাতে ফিরোজের কথায় একটু সম্মতি ছিল। গলার স্বর ছিল কোমল। শ্যামা যেন আশকারা পাচ্ছিল। ক্ষুধার্ত মন এইটুকু আশকারা পেয়েই আরও বেশি পাওয়ার জন্য পাগল হয়ে গেছে। কিন্তু আরও বেশি পাওয়ার তুলনায়
যোগাযোগে যখন বন্ধ তখন শ্যামার মনে হয় সে মরে যাবে, এই জীবনে ফিরোজকে আপন করে পাওয়া হবে না, থুতনিতে ইচ্ছে মতো আদর দেয়া হবে না। কত অপূর্ণতা নিয়ে শ্যামা মরে যাবে ভাবতেই সে ডুকরে কেঁদে ওঠে। মোবাইলটা অযত্নে পড়ে আছে, মোবাইলের ব্যাটারি লো হয়ে বন্ধ হয়ে যায় যে অবস্থা। শ্যামা সেদিকে তাকে বিড়বিড় করে বলল, বন্ধ হয়ে যাক, সব বন্ধ হয়ে যাক, আমার জীবনও বন্ধ হয়ে যাক, ফিরোজকে ছাড়া কোনো কিছু চলার দরকার নেই। ফিরোজ ফ্লোরে বসে আছে, মাথাটা বিছানায় হেলানো। সে একটুও শান্তি পাচ্ছে না, বুকের পাখি ছটফটিয়ে জানান দিচ্ছে শান্তি নেই, কোথাও এক ফোঁটাও শান্তি নেই। বুকের এমন ছটফটানির কারণ ফিরোজ জানে, এর মূল কেন্দ্রবিন্দু হচ্ছে শ্যামা। শ্যামাকে নিয়েই তার মনের যত জল্পনা কল্পনা। সেদিন যেহেতু কারণ নিয়ে রিপন তার সাথে ঝগড়া করেছে, আর সে কখনো ভাবেনি সামান্য কথা কাটাকাটি এভাবে মারামারিতে রূপ নেবে। রিপন সবসময় উগ্র স্বভাবের, শ্যামা তাকে ভালোবাসে এটা শোনার পরেও অনেক ঝামেলা করবে, এমনকি শ্যামাকে মারতে পারে। তাই সে চাচ্ছিল শ্যামাকে দূরে সরাতে। শ্যামার ফ্যামিলি মানবে না, আর ফিরোজের ফ্যামিলিও মানবে না। সেদিন মোহাম্মদ আলী ফিরোজকে ধমকে বলল, রিপনরা ছোট বংশের মানুষ, মান সম্মানের কোনো ভয় নেই, ওদের সাথে তর্ক করে নিজেদের সম্মান নষ্ট করার কোনো মানে হয় না। ওদের ছোঁয়ার বাইরে থাকাই মঙ্গল, যেন ওদের সাথে কথা বলতে না দেখি। ফিরোজ জানে তার আব্বা বরাবরের মতো অহংকারী, না কুচি স্বভাবের মানুষ। উনি কখনো ফিরোজের স্ত্রী হিসেবে শ্যামাকে মানবে না। ফিরোজ তাই না নিজেকে আটকাতে চেয়েছিল, সব যোগাযোগ বন্ধ করে নিজের অনুভূতি আটকাতে চেয়েছে, কিন্তু আটকাতে পারলো কই? কারণে অকারণে মেয়েটাকে মনে পড়ছে। না চাইতো নিঃশ্বাস হচ্ছে বিষাদের মতো, সারাক্ষণ মেজাজ সপ্তম আকাশে চড়ে বেড়াচ্ছে। না চাইতো মানিব্যাগ বের করে নীল কাগজটা নাকে চেপে ধরছে, ঠোঁট ছুঁয়ে দিচ্ছে। একটা মানুষ আর একটা মানুষকে এত মিস করতে পারে, ফিরোজের ধারণা ছিল না। লাভ ইউ সোনা পাখি। শ্যামার বেলায় কথাটা ফিরোজের কানে এখনো বাজছে। বুকে প্রেমের ঘণ্টা ঢং ঢং করে বেজে যায়। তার এতদিনে ঘৃণা অবহেলা উধাও হয়ে সেখানে ভালোবাসার বীজ মাথা নাড়া দিয়ে উঠল। ফিরোজের মনে হচ্ছে শ্যামাকে ছাড়া তার চলবে না, মেয়েটাকে ছাড়া একটু ভালো লাগছে না, একটু শান্তি পাওয়া যাচ্ছে না। যে কোনো মূল্যেই হোক এই পাগলকে তার মনের হাসপাতালে ভর্তি করতে হবে। না মানুক কারোর ফ্যামিলি, তাতে কি আসে যায়, সে শ্যামাকে চায়। এর চেয়ে ধ্রুব সত্য কী হতে পারে? দুজন এক হতে হলে যদি বুড়িগঙ্গা বইয়ে দিতে হয়, রক্তগঙ্গা বইয়ে দিতে হয়, তাহলে তাই সই। ফোনটা বের করে গুনগুনে 7 দিন পরে তার পাগল পাখির কাছে ফোন দিল। 2বার রিং হওয়ার পরেই ফোন রিসিভ হলো। শ্যামা কখনো ভাবেনি ফিরোজ তাকে ফোন দেবে। ফিরোজের কোনো ফোন দেখায় অভিমানী কেঁদে দেয়। ফোন রিসিভ করে কাঁদে কাঁদে বলল, ভালোবাসি না, এভাবে কষ্ট দিতে হয়। শ্যামার কান্নাজড়িত কণ্ঠ শুনে ফিরোজের বুকে শুল ফুটে, বুকের বাম পাশে কেমন সূক্ষ্ম চিনচিনে ব্যথা হয়। নরম গলায় বলল, সরি। ফিরোজের আত্মসমর্পণ শ্যামাকে আরও কাঁদায়। সরি, কত কেঁদেছি জানেন? আমাকে আপনি যখন এত কষ্ট দেন। ভাইয়ের সাথে ঝামেলা হচ্ছে, আমার কি দোষ? আমি যদি কষ্টে মরে যেতাম তো? ফিরোজ মনোযোগ দিয়ে শ্যামার কথাগুলো শুনে বলল, তোমাকে মরতে দিব না, তুমি আমার। ফিরোজ আর কি বলেছে শোনা যাচ্ছে না। শ্যামা কান থেকে মোবাইল নামিয়ে দেখে মোবাইল বন্ধ হয়ে গেছে, এদিকে কারেন্টও নেই। রাগে দুঃখে শ্যামা ফুপিয়ে কাঁদল। কতদিন পরে ফোন দিয়েছে, আর সে কিনা মোবাইলের ব্যাটারি লো বানিয়ে রেখেছে। হাতে কোনো উপায় না পেয়ে শ্যামা বিছানায় বসে থাকে। ফিরোজের মুখের বাকি কথাটা কি ছিল, আর একটু শুনতে পেলে কি ক্ষতি হতো? ফোন কেটে গেলে ফিরোজ আবার ফোন করে, কিন্তু তাকে নিরাশ করে ফোন বন্ধ বলে ঘোষণা দেয়। ফিরোজ উঠে দাঁড়ায়, দ্রুত পায়ে বাড়ি থেকে বেরিয়ে গন্তব্যের দিকে হাঁটে। আজকে মন ভরে না দেখলে কিংবা কথা না বলে তার কলিজা ফেটে যাবে। শ্যামা রুমের টিনে হাতের আঙুল দ্বারা হালকা করে টোকা দেয়। ভিতরে শব্দ পেলে ফিরোজ ফিসফিস করে ডাকলো, হ্যালো গেঞ্জি চোর। ফিরোজের কণ্ঠ শুনে শ্যামা ফট করে জানালা খুলে দেয়। ফিরোজ জানালার শিক ধরে বলল, কী ব্যাপার গেঞ্জি চোর? আমাকে এত ভয় পাও কবে থেকে? হ্যাঁ, ভয়ে ফোন কেটে দিয়েছ। শ্যামার কিছুই বিশেষ হচ্ছে না। ফোন কাটার কারণে যে ফিরোজ তাদের বাড়িতে চলে আসবে এটা কল্পনা করেনি। ফিরোজের কথায় মাথা নেড়ে বলে বসল, মোবাইল বন্ধ হয়ে গেছে। ফিরোজ লাইটের হালকা আলোয় শ্যামাকে দেখে বলল, বাইরে আসতে পারবে নাকি চলে যাব? ফিরোজ এসেছে আর শ্যামা যাবে না, তা কি করে হয়? শ্যামা দরজা খুলে বেরিয়ে যায়। ফিরোজ হেঁটে পুকুর পাড়ে গিয়ে দাঁড়ায়। আশেপাশে ঝিঝি পোকার মেলা বসেছে। অদ্ভুত শব্দে রাতটা কেমন গা ছমছমে করে দিচ্ছে। শ্যামা কাছে এসে দাঁড়ালে ফিরোজ বলল, তারপর কি খবর? শ্যামার অভিমান হয়, গাল ফুলিয়ে অন্যদিকে তাকে বলল, আপনি বুঝে এসব করেন তাই না? কি করলাম? আমাকে কষ্ট দেন? কষ্ট পেয়েছ? পাবো না, আপনি জানেন না আপনি আমার কি? ফিরোজ হাসে মিহি গলায় বলল, আমি তোমার কি?
শ্যামা অন্ধকারে ফিরোজকে দেখার বৃথা চেষ্টা করে বলল, আপনি আমার যান, আমার শরীরের প্রতিটা রক্তকণিকায় আপনি মিশে আছেন। শ্যামার কথা শুনে ফিরোজ কিছু বলে না, চুপ করে থাকে। মনে মনে ভাবে, শ্যামাও বোধ হয় তার রক্তে মিশে গেছে। তা না হলে প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে তার কেন শ্যামাকেই মনে পড়বে। সে তারপরে অস্বীকার করে যায়। পাগলামি বন্ধ করতে পারবে না। শ্যামা ঠোঁট ফুলিয়ে ফুপিয়ে ওঠে, আমার এসব আপনার কাছে পাগলামি মনে হয়? আরে আবার কাঁদো কেন? শ্যামা কথা বলে না। ফিরোজজি আবার বলে, তোমার ভাইজা সিজ এসব জানলে তোমাকে মেরে ফেলবে, জানের মায়া নেই নাকি? আপনি একবার ভালোবাসুন প্লিজ, যান কেন? কবরে চলে যেতেও দ্বিধা করব না। ফিরোজ অপলক তাকিয়ে থাকে। মরতে হবে না, কথা দিন আর এমন করবেন না। যাই হোক, যোগাযোগ বিচ্ছিন্ন করবেন না। আপনার সাথে কথা না বললে আমার দম আটকে আসে। ফিরোজ শ্যামাকে দেখে কত সহজে মনের সব কথা বলে দেয়। সে কেন পারে না? সে কেন শ্যামার মতো নিজেকে শক্ত খলস থেকে বের করতে পারে না? শ্যামার কথায় মাথা নেড়ে বলল, আচ্ছা তুমি যে বলবে তাই হবে। শ্যামা খুশি হয়। ফিরোজ হাতের মোবাইলে লাইট জ্বেলে শ্যামার মুখের দিকে ধরে। লাইটের আলোয় শ্যামা চোখ বন্ধ করে ফেলে। আতকে উঠে বলল, কি দেখেন? ফিরোজ নিভু গলায় বলল, আপনাকে দেখি ম্যাডাম। শ্যামা যেন একটু লজ্জা পেল, মাথার ঘোমটা টেনে আর একটু বড় করতে চাইল। ফিরোজের কণ্ঠ এমন শোনাচ্ছে কেন? কেমন নেশা নেশায়। ফিরোজ শ্যামাকে দেখে নিয়ে বলল, তুমি আগুনে ঝাঁপ দিচ্ছ বুঝে শুনে, ঠিক আছে? শ্যামা অন্যরকম গলায় বলল, আগুনে তো ঝাঁপ সেই কবেই দিয়েছি, আমার হৃদয়ে কবে থেকেই পড়ছে, অথচ ভালোবেসে নেভানোর মানুষ নেই। যার জন্য এই জ্বলন পোড়ন সে দেখেও দেখে না, স্বইচ্ছে আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। ফিরোজ মুগ্ধ হয়ে শ্যামার কথাগুলো শুনে শ্যামা আবার বলল, আমাকে ভালোবাসেন তো? ফিরোজ অকপটে বলল, না। ভালো না বাসলে এই রাত দুপুরে দেখা করতে আসেন কেন? কিসের দায় সেটা বলতে হবে। আপনি কেন আসেন বলেন? জানি না। জানেন কিন্তু বলবেন না। ফিরোজ কথা বলে না। সে আর কিছুক্ষণ এখানে থাকলে নির্ঘাত উল্টোপাল্টা কিছু করে ফেলবে। সে বলল, অনেক রাত হলো, বাড়ি যাও। শ্যামা চুপসে যায়। কচি পাতায় বিষের ফোঁটা পড়লে যেমন পাতা তৎক্ষণাৎ নেতিয়ে যায়, শ্যামাও তেমন নেতিয়ে গেল। বড় বড় চোখে পানিতে টই হয়ে গেল। তার এত কথার কোনো দাম নেই। অভিমানের টলটলে হয়ে বাড়ির দিকে পা বাড়ায়। ফিরোজ চমকে যায়। একবার বলাতেই চলে যাচ্ছে কেন? হতে এমন না। ফিরোজ পদরোধ করে বলল, কই যাচ্ছ? শ্যামা ধরা গলায় বলল, বাড়িতে। কেন? আপনি না চলে যেতে বললেন? আমি বললেই চলে যাবে? যাব না। না, জোর করে থাকবে। শ্যামা ফিরোজের দিকে তাকিয়ে বলল, জোর করে সব আদায় করা যায় না। ফিরোজ মুচকে এসে বলল, চোরেরা সব পারে, গেঞ্জি চুরি করতে পারি, মন তো আর পারি না। ফিরোজ শ্যামার মুখ খুব কাছে আসে। যতটা কাছে আসলে নিঃশ্বাসের সাথে নিঃশ্বাসের আলিঙ্গন হয় ততটা। ফিসফিস করে বলল, গেঞ্জির সাথে মনটাও নিয়ে গেছ। শ্যামা অবাক হয়ে বলল, মন তো কথা শোনে না। ফিরোজ শ্যামার দিকে তাকিয়ে বলল, শোনে না? আচ্ছা তুমি যে বলবে তাই হবে। কি বলবো? যা ইচ্ছা। শ্যামা ফিরোজের চোখের দিকে তাকায়। আপনি আমার হয়ে যান। ফিরোজ হাসে। এত কাছে কোনো ছেলের হাসি দেখে শ্যামার মন কেঁপে ওঠে। এক পা পিছিয়ে বলল, কি হলো, হাসেন কেন? শ্যামা এক পা পিছালে ফিরোজ এক পা সামনে আনে। শ্যামার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমাকে পাগল না বানালে হচ্ছিল না। পাগলের পাগলামি সহ্য হবে তো শ্যামা পাখির? শ্যামা কেঁপে ওঠে, দম আটকে তাকিয়ে থাকে ফিরোজের দিকে। এ কি সেই ফিরোজ যে কথায় কথায় কাঁদাত? শ্যামার শখ খাওয়া চেহারার দিকে তাকিয়ে ফিরোজ ফিসফিস করে বলল, মধুমাস বোধহয় খুবই নিকটে। মধুরানী কি মধুরাজের অভিষেকের জন্য প্রস্তুত? শ্যামা কথা বলতে পারে না। ফিরোজ খুব যত্নে শ্যামার হাতটা নিজের বলিষ্ঠ হাতের মুঠোয় নেয়। নরম হাতে উল্টো পিঠে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলল, প্রস্তুত না হলে নাই, আমি অভিষেক করবই। ছোট মেয়েকে দাবানলে পোড়াতে হলেও মধুরাজা হতে হবে। শ্যামা এত সব না পাওয়া সুখ একসাথে পেয়ে বোকা হয়ে যায়। ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকে। প্রচণ্ড উত্তেজনায় শরীর কাঁপে, থরথর করে। মুখে কথা বলার ভাষা হারিয়ে ফেলে। ভাঙা ভাঙা গলে উচ্চারণ করলো, ফিরোজ ভাই। ফিরোজ তখন কিছুটা দূরে দাঁড়িয়ে আছে। শ্যামার মুখে ফিরোজ ভাই ডাকটা শুনে তাকায়। তারপর হঠাৎ করে বলল, আর একটু নিজেকে লুকাতে পারলাম না। শ্যামা এত পরিমাণ অবাক হয়েছে যে কোনো কথা বলতে পারছে না। সে বললে, সব কি সত্যি? ফিরোজ ফিসফিস করে বলল, আমি কিন্তু খুবই ভয়ানক প্রেমিক হব শ্যামা, বসন্তের রাজা বলে কথা। তারপর থামে, কানের সাথে ঠোঁট লাগায়। শ্যামা কেঁপে ওঠে, শিহরণ জাগে সারা দেহে। ফিরোজ রয়েছে বলল, ভালোবাসি গেঞ্জি চোর।